বা বরফ ছাড়া হুইস্কি গলা দিয়ে নামার সময় সারা শরীরে তীব্র গরম অনুভূতি ছড়িয়ে দিল। কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকার পর জ্বলুনিটা কমে এলে স্বপ্নার বেশ আরাম লাগলো। সে আবার চুমুক দিল। এবার আর আগের মতন গলা জ্বলছে না। ঝিমুনি এসেছিল। টেলিফোনের রিং কানে আসতেই তড়াক করে সোজা হলো স্বপ্না। এই ঘর ছাড়া বাড়িটা এখন অন্ধকারে ডুবে আছে। কোথাও আর কোনো শব্দ না থাকায় টেলিফোনের আওয়াজটা আরো জোরালো লাগছে। অর্জুন দত্ত নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন। রিসিভার তুলে হ্যালো বলতে ইচ্ছে হলো। এত রাত্রে যে ফোন করছে তার নিশ্চয়ই খুব প্রয়োজন আছে। উঠতে গিয়েও উঠল না স্বপ্না। সে যে এই বাড়িতে আছে তা কাউকে জানানো চলবে না। ফোনে কথা বললে তার অস্তিত্বটা আর গোপন থাকবে না। টেলিফোনের রিংটা থেমে গেল। যে করেছিল সে নিশ্চয়ই হতাশ হয়ে ছেড়ে দিয়েছে। গ্লাসের দিকে তাকালো স্বপ্না। শেষ হয়ে গেছে। আবার ঢালল। এবার একটু বেশি। চুমুক দিতেই মনে হলো হাত পায়ের আঙুলগুলো শিরশির করছে। কাল চলে যেতে হবে। কোথায় যাবে? সলিলের বাড়ি গিয়ে বলতেই পারে, আপনি কয়েকদিন টেক কেয়ার করবেন বলেছিলেন, কথার খেলাপ কেন করছেন? একবার গেলে কি অস্বীকার করতে পারবেন সলিল? না, অসম্ভব। সেখানে নিশ্চয়ই ওই কোরিয়ান মেয়েটা থাকে। আচ্ছা, কোরিয়ান মেয়েরা কি সুন্দরী হয়? খাটো চেহারার নাক বোঁচা মেয়ের গায়ের চামড়া ফর্সা। তাকে বিয়ে করেননি সলিল, অথচ একসঙ্গে থাকেন। কোনো অঙ্গীকারই কি নেই? কে জানে। এটা কি হচ্ছে? অর্জুনের গলা কানে আসতে মুখ ফেরালো স্বপ্না। লোকটাকে যেন একটু ঝাপসা দেখাচ্ছে। সে হাসার চেষ্টা করল। আপনি এখানে বসে হুইস্কি খাচ্ছেন? প্রচন্ড বিরক্ত অর্জুন। খুব ভালো খেতে। আপনার মতলবটা কি বলুন তো? কিছু না, এটা খুব এনজয় করছি। ওটা রাখুন, ওপরে গিয়ে শুয়ে পড়ুন। থ্যাংক ইউ ফর ইয়োর উপদেশ। আমি আপনাকে উপদেশ দিচ্ছি না, অর্ডার করছি। রিয়েলি? একটা বড় চুমুক দিল স্বপ্না। অর্জুন এগিয়ে এসে বোতলটাকে তুলে সেলারে রাখলেন। তারপর স্বপ্নার সামনে দাঁড়িয়ে বললেন, উঠুন। আপনি যান, আমি যাচ্ছি। আমার সঙ্গে চলুন। না, আমি এখন খাবো। আমার খিদে পেয়েছে। ওহ, বলে অর্জুন সোজা কিচেনে গিয়ে আলো জ্বাললেন। সন্ধেবেলায় রান্না করে রাখা খাবারগুলো মাইক্রো ওভেনে গরম করে ডাকলেন, আসুন। স্বপ্না সাড়া দিল না। খাবার প্লেটে ঢালার সময় অর্জুনের খিদেটা চাগার দিল। নিজের জন্যও খাবার নিল সে। তারপর সামনে তাকিয়ে দেখলো স্বপ্না তখনও বসার ঘরেই রয়ে গেছে। দয়া করে এগুলো খেয়ে আমাকে উদ্ধার করুন। বেশ জোরে কথাগুলো বলেই থমকে গেলেন অর্জুন। কোনো মানুষ একা একা এত জোরে কথা বলেন? প্রতিবেশীরা অবশ্য এখন যে যার ঘরের দরজা বন্ধ করে ঘুমোচ্ছে, তবু ব্যাপারটা তার খেয়াল রাখা উচিত ছিল। স্বপ্না, চাপা গলায় ডাকলো অর্জুন। এবার স্বপ্নাকে দেখতে পেলেন। ঘরের দরজায় এসে ঠেস দিয়ে দাঁড়ালো, হাতে গ্লাস। খেয়ে নিন। আমি খাবো না। খাবেন না? খেতে ইচ্ছে করছে না। গ্লাসটাকে রেখে সোজা ওপরে চলে যান। আদেশ পালন করার চেষ্টা করলো স্বপ্না। টলতে টলতে কোনো মতে সিঁড়ির মুখ পর্যন্ত পৌঁছতে পারল। ওর পায়ে যে শক্তি নেই সেটা বুঝতে অসুবিধা হলো না। অর্জুন চুপচাপ দেখছিলেন। স্বপ্না ওপরে ওঠার জন্য পা বাড়ালো। হাত বাড়িয়ে সিঁড়ির হাতলটা ধরতে চাইল, কিন্তু সেটা খুঁজে না পেয়ে ঘুরে কাটা কলা গাছের মতো কার্পেটের ওপর লুটিয়ে পড়ল এবং পড়ে স্থির হয়ে গেল। মেয়েরা মাতাল হলে কুৎসিত দেখায়। স্বপ্না কতখানি হুইস্কি খেয়েছে তা অর্জুনের জানা নেই, কিন্তু এই মুহূর্তে ওর দিকে তাকাতে তার ইচ্ছে করছিল না। চুপচাপ রাতের খাবার খেয়ে নিয়ে প্লেট ধুয়ে বের করে রাখা খাবার ফ্রিজে ঢুকিয়ে আলো নেভালেন। স্বপ্নার কাছে গিয়ে ভাবলেন, থাক পড়ে এখানে, নেশা ছুটে গেলে নিজেই ওপরে উঠে যাবে। তারপরেই মনে প্রশ্ন এলো, পড়ার সময় আবার চোট পায়নি তো? তিনি ঝুঁকে ডাকলেন, স্বপ্না। স্বপ্না। স্বপ্নার মাথা ঈষৎ নড়ল, যেন বিরক্ত হলো সে। এখানে রাত্রে ঠান্ডা বাড়ে।
নিজে লেপের আরামে ঘুমোবেন আর এই মেয়েটা যতই মাতাল হোক এভাবে এখানে পড়ে থাকবে? তিনি স্বপ্নাকে তোলার চেষ্টা করলেন। স্বপ্না দীর্ঘাঙ্গী, শরীরটাও রুগ্ন নয়। শেষ পর্যন্ত বাধ্য হয়েই 2 হাতে ওর শরীরটাকে তুলে কোনো মতে দোতলায় উঠে এলেন অর্জুন। কনুই দিয়ে দরজা ঠেলে খুলে বিছানায় শুইয়ে দিয়ে লেপটা আনতে গেলেন খাটের কোণ থেকে। স্বপ্না পাশ ফিরে শুয়েছিল। ওর শরীরের ওপর লেপ বিছিয়ে দিতে গিয়ে বুকের বাতাস স্থির হলো অর্জুনের। রাত্রিবাস উঠে গেছে প্রায় উরুসন্ধির কাছাকাছি। ঊর্ধ্বাঙ্গ অবশ্য আবৃত, কিন্তু নিম্নাঙ্গের গড়নে যে এমন আকর্ষণ থাকে তা তার জানা ছিল না। খুব ইচ্ছে করছিল হাঁটুর ওপরের অংশ স্পর্শ করতে। বুঝতে পারছিলেন ওখানে সিল্কের স্পর্শ আছে। রাত্রে অনেকক্ষণ ঘুম এলো না। সংযমের রাশ টেনে নিজেকে সরিয়ে নিয়ে আসার পর অদ্ভুত এক শূন্যতা যেন তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। নারী সান্নিধ্য তার খারাপ লাগে না, কিন্তু তার জন্য কখনোই তিনি লালায়িত ছিলেন না। জীবনে প্রথম প্রেম এসেছিল 22 বছর বয়সে, কিন্তু সেই প্রেমকে স্বীকৃতি দেওয়ার যোগ্যতা সেই বয়সে অর্জন করেননি বলেই সরে আসতে হয়েছিল। কিন্তু সেই নারীকে তিনি কখনোই ভুলতে পারেননি। এই না ভুলতে পারাটাই দ্বিতীয় নারীকে জীবন সঙ্গিনী হিসেবে পেতে বাধা তৈরি করেছিল। আমেরিকায় এসে প্রথম 10 বছর চাকরি করেছেন, তারপর পরামর্শদাতা হিসেবে মোটামুটি ভালোই রোজগার করেছেন। যেসব বাঙালি পরিবারের সঙ্গে তার যোগাযোগ, তারা এদেশে এসেছে চাকরি করতে, বেশিরভাগই স্বামী স্ত্রী। সেই সব স্ত্রীদের মধ্যে কেউ কেউ যে তার প্রতি বিশেষ আগ্রহ একটা দেখাননি তা নয়, কিন্তু সেটা না বোঝার ভান করে তিনি সরে দাঁড়িয়েছেন। এদেশে একলা বাঙালি মেয়ের সংখ্যা খুবই কম, এবং থাকলেও তারা কখনোই অর্জুনকে আকর্ষণ করেননি। অবাঙালি, বিশেষত সাদা চামড়ার মেয়েদের সঙ্গে আড্ডা মারা যায়, কিন্তু তাদের সঙ্গে সারা জীবন বাস করা যায় না বলেই অর্জুনের ধারণা। আজ হঠাৎই স্বপ্নার শরীর দেখে তার যাবতীয় ভাবনা টলমল হয়ে যাচ্ছিল। দরজায় শব্দ হতেই ঘুম ভেঙে গেল অর্জুনের। তার ঘরের দরজায় কখনো কেউ শব্দ করেনি। তিনি ভুল শুনেছেন ভেবে ঘড়ি দেখলেন, 8টা বাজে। তড়াক করে উঠতে গিয়েও থেমে গেলেন অর্জুন। আজ তার কাজ বেলা 12টায়, প্রচুর সময় আছে। আরো কিছুক্ষণ শুয়ে থাকার আনন্দ তিনি নিতেই পারেন। আবার শব্দ হতেই অর্জুনের মুখ থেকে বেরিয়ে এলো, কে? দরজা খুলল স্বপ্না। আপনার চা কি এখানে দিয়ে যাব? উঠে বসলেন অর্জুন। ও, চা বানিয়েছেন? হ্যাঁ, আমি নিচে যাচ্ছি, 3 মিনিট। আসুন। স্বপ্না সরে গেল দরজা থেকে। দাঁতে ব্রাশ বোলাতে বোলাতে অর্জুন ভেবে নিলেন স্বপ্নাকে চলে যেতে হবে। প্রথমবার তিনি নিজেকে সংযত রাখতে পেরেছেন, কিন্তু দ্বিতীয়বার যদি নিজের কাছেই হেরে যান? তাছাড়া চলে যাওয়ার কথা তিনি গতকালই ওকে বলে দিয়েছেন। কিন্তু একটা কথা তাকে স্বীকার করতেই হবে, মেয়েটার শরীর সত্যিই সুন্দর। পৃথিবীর সব মেয়েদের না দেখা শরীরটা কি ওই রকমই সুন্দর হয়? নিচে নেমে অর্জুন দেখলেন স্বপ্না কাপে চা ঢালছে। আপনি নিশ্চয়ই চিনি দুধ ছাড়া চা খান? স্বপ্না তাকালো। কেন? যে কোনো মানুষের তাই খাওয়া উচিত যদি সে চায়ের স্বাদটা পেতে চায়। আমার চিনি লাগবে, 1.5 চামচ। স্বপ্নার এগিয়ে দেওয়া কাপ টেনে নিয়ে অর্জুন চেয়ারে বসলেন। সুপ্রভাত। সরি, আমি সুপ্রভাতটা বলতে পারছি না। স্বপ্না চায়ে চুমুক দিল। কেন? আমি সাজিয়ে বানিয়ে কথা বলতে পারি না। আমার আজকের দিনটা যখন অনিশ্চিত, তখন প্রভাতটাকে ভালো বলবো কেমন করে বলুন তো? স্বপ্না তাকালো। অনিশ্চিত মানে? আপনি আমাকে আজ সকালেই এখান থেকে চলে যেতে বলেছেন। মাথা নাড়লেন অর্জুন। আমাকে একটা কথা বলুন, এভাবে কেউ অচেনা দেশে কি আসে? আপনি তো বলেছেন আপনার সম্বলও বেশি নেই, তা কোন সাহসে আপনি এই উদ্যোগটা নিলেন? আপনি আমাকে একটা নিরাপদ হস্টেলে, সরি, যদি হোটেলে পৌঁছে দেন আর কি, তাহলে আমি কৃতজ্ঞ থাকব। স্বপ্না বলল। তারপর? দেখা যাক, নিশ্চয়ই একটা ব্যবস্থা হয়ে যাবে। হঠাৎ মৃণাল বসুর কথা মনে এলো অর্জুনের। চাকরি করার সময় ওর সঙ্গে যে ঘনিষ্ঠতা ছিল তা এখনো রয়েছে। মৃণালের প্রচুর জানাশোনা। ওর ভাবি স্ত্রী বলে ও ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পছন্দ করে। আপনি কোনো 1 রুম ফ্ল্যাটে অথবা পেইং গেস্ট হিসেবে থাকতে চান?
যদি আমার সামর্থ্যে কুলোয়। চা শেষ করে অর্জুন ফোন করলেন মৃণালকে। সে তখন গাড়িতে, অফিস যাচ্ছে। বলল, নো প্রবলেম দাদা, বলো। একজন বাঙালি মহিলার জন্য পেইন গেস্ট অথবা ওয়ান রুম ফ্ল্যাটের ব্যবস্থা করে দিতে পারবে? অর্জুন জিজ্ঞেস করলেন। বয়স কত? দূরে বসা স্বপ্নার দিকে আরেকবার তাকিয়ে অর্জুন বললেন, অ্যারাউন্ড 26। ম্যারেড? না। তাহলে পেইন গেস্ট হবে না। আমার পরিচিত এক স্বামী স্ত্রী পেইন গেস্ট খুঁজছে, কিন্তু হয় কিশোরী নয় বিবাহিতা। অবিবাহিতা যুবতীকে ভদ্রমহিলা অ্যালাউ করবেন না। তা খুব দরকার কি? হ্যাঁ। আচ্ছা, যদি কোনো অবসেশন না থাকে তাহলে সিঁথিতে একটু সিঁদুর লাগিয়ে নিতে বলো, তাহলে হয়ে যাবে। ও বাবা, ও তো অসম্ভব। ও, তাহলে 2 দিন টাইম দাও। 750-র মধ্যে একটা ওয়ান রুম ফ্ল্যাট হয়ে যেতে পারে। আচ্ছা দেখছি, আমি তোমাকে ফোন করব। হ্যাঁ ঠিক আছে, বাই। রিসিভার নামিয়ে অর্জুন কয়েক সেকেন্ড ভাবলেন। মৃণাল যখন বলেছে তখন ওটা জোগাড় হয়ে যাবে, কিন্তু এই 2 দিনের জন্য হোটেলে থাকতে বলাটা কি ঠিক হবে? চায়ের কাপ ধুয়ে রেখে এগিয়ে এলো স্বপ্না। আপনি কখন বেরোবেন? 9টার মধ্যে। আচ্ছা শুনুন, আপনি যদি বিবাহিতা হতেন তাহলে আজই পেইন গেস্ট হিসেবে জায়গা পেয়ে যেতেন। একটা ওয়ান রুম ফ্ল্যাট পাওয়া যাবে, কিন্তু সেটা দিন 2-এর মধ্যে। এই 2 দিন আপনি যদি হোটেলে গিয়ে থাকতে চান তাহলে থাকতেই পারেন, আর যদি এখানে থেকে যেতে চান তাহলে আমার আপত্তি নেই। তা সেটা তো আপনার উপরই নির্ভর করছে। মানে? আমার তো আর পছন্দ অপছন্দের কোনো অধিকার নেই। আচ্ছা বেশ, কাল রাতে তো কিছু খাননি, একটু পরে ভালোভাবে ব্রেকফাস্ট করে নেবেন। অর্জুন সিঁড়ির দিকে পা বাড়ালেন। একটা কথা বলবো? অর্জুন দাঁড়ালেন। কাল সারাদিন ঘুমিয়ে কাটিয়েছিলাম। হয়তো এত দূরে প্লেনে আসার জন্য কাহিল ছিলাম, কিন্তু আজকে সারাদিন দরজা জানলা বন্ধ করে ভূতের মতন এই বাড়িতে বসে থাকলে আমার কিন্তু দম বন্ধ হয়ে যাবে। আপনি যদি আমাকে যাওয়ার পথে কোথাও ছেড়ে দেন তাহলে খুব ভালো হয়। আপনি যে সময় ফিরবেন সেটা বলে দিলে আমি অপেক্ষা করব। স্বপ্না বলল, বেশ, তৈরি হয়ে নিন। সকাল 8:30টার পর এই পাড়াটা ফাঁকা হয়ে যায়। অফিসে যাদের যাওয়ার কথা তারা বেরিয়ে যায়। বার্গলার অ্যালার্ম লাগানো বন্ধ দরজার ওপাশে বাড়িগুলো নিঝুম হয়ে থাকে। তবু সাবধানের মার নেই বলে অর্জুন আগে বেরিয়ে গাড়িটার ইঞ্জিন চালু করে দরজার কাছে আসলেন, যাতে স্বপ্না চটপট উঠে বসতে পারে। সে উঠে এলে অর্জুন গাড়ি থেকে নেমে দরজা বন্ধ করে চাবি দিয়ে চারপাশে তাকিয়ে নিলেন। না, কারোর অস্তিত্ব বোঝা যাচ্ছে না। কোস্টা শহরের উপান্তে একটা রঙিন বাগান রেস্তোরাঁ আছে। তার পার্কিংয়ে গাড়ি ঢুকিয়ে অর্জুন বললেন, আসুন। এখানে কিছু খেয়ে নিই, বড় খিদে পেয়েছে। রঙিন ছাতার নিচে সুদৃশ্য টেবিল চেয়ার, সেখানে স্বপ্নাকে বসিয়ে অর্জুন চলে গেলেন খাবার আনতে। ফিরে এলেন একটা ট্রেতে চিকেন অমলেট আর স্যান্ডউইচ নিয়ে। বললেন, শুরু করুন। এখানে আমার সঙ্গে আপনাকে দেখলে কোনো অসুবিধা হবে না? না। অর্জুন খাওয়া শুরু করলেন। বাড়িওয়ালির সঙ্গে শর্ত, একমাত্র প্রেমিকা ছাড়া অন্য মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। এখন এখানে কোনো বাঙালি পয়সা খরচ করে খেতে আসবে না, আর এলেও যদি আমাকে চিনতে পারে তাহলে ভাববে ভাইঝি অথবা ভাগ্নির সঙ্গে ব্রেকফাস্ট করছি। আমি আপনার ভাইঝি? দেখলে ওরা সেটাই মনে করবে, বয়স তাই মনে করাবে। মোটেই না। তর্ক করে লাভ নেই, খেয়ে নিন। না, তর্ক করছি না, শুধু একটু শুধরে দিচ্ছি। আমি ভাইঝি হতে পারি, কিন্তু আপনি আমার কাকা নন। হাসল স্বপ্না। তাহলে 100 ভাগ জ্যাঠা। মুখ নামালো স্বপ্না। পুলিশ স্টেশনের সামনে গাড়ি দাঁড় করিয়ে সেল ফোনের নাম্বার টিপলেন অর্জুন। হ্যালো, অর্জুন দত্ত বলছি, আপনি কোথায়? অহনার গলা শোনা গেল। মেয়েকে স্কুলে পৌঁছাতে যাচ্ছি। ও, আপনি সত্যিই চাইছেন যে আমি পুলিশকে অফিসিয়ালি জানাই? হ্যাঁ প্লিজ। মেয়েকে স্কুলে পৌঁছবার পর আপনি কোথায় থাকবেন সেটা যদি জানতে পারি। আমি অফিসে থাকবো। ঠিক আছে, যদি দরকার হয় তাহলে দেখা করবো, বাই। ফোন অফ করে দরজা খুললেন অর্জুন। চলুন, ভেতরে যেতে হবে। এটা তো নিশ্চয়ই থানা। হ্যাঁ, কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিজের পরিচয়পত্র দিয়ে ডিউটি অফিসারকে বিস্তারিত বললেন অর্জুন। ভদ্রলোক কম্পিউটারের বোতাম টিপে কিছুক্ষণ দেখে নিয়ে বললেন,
ঘটনা ঘটার এত পরে রিপোর্ট করতে এসেছেন কেন? সেই সময় স্পটে যে অফিসার ছিলেন তিনি ব্যাপারটাকে তেমন গুরুত্ব না দেওয়ায় ভেবেছিলাম এ নিয়ে আপনাদের আর বিব্রত করার দরকার নেই, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি সেটা শুনতে চাইছে না। ডিউটি অফিসার হাসলেন। কিন্তু আপনি যে স্টেটমেন্ট দিচ্ছেন তাতে তো ওরা আরও সুবিধা পেয়ে যাবে। আপনার গাড়ির ক্ষতি হয়েছে? হ্যাঁ, গ্যারেজে সারাতে দিয়েছি। তাহলে আপনি বলুন যে আপনার গাড়ি রেড লাইটের জন্য দাঁড়িয়েছিল আর তখনই পেছন থেকে ওই ভদ্রমহিলার গাড়ি এসে ধাক্কা দিয়েছে। ভদ্রমহিলার বেল্ট পরা ছিল, বেল্ট কাজ করেনি বলে তিনিও ক্ষতিপূরণ চাইতে পারেন। ইনফ্যাক্ট আমাদের সহকর্মী সেই রকমই রিপোর্ট দিয়েছে। কথাটা সত্যি নয় অফিসার, আমার গাড়ি দাঁড়িয়ে ছিল না, আর রেড লাইট দেখে আমি ইতস্তত করে গাড়ি ব্যাক করেছিলাম বলেই ধাক্কাটা লাগে। ওকে। ডিউটি অফিসার কম্পিউটার থেকে স্টেটমেন্ট করে বললেন, এখানে সই করুন আর ঠিকানাটা দিয়ে দেবেন প্লিজ, সেই সঙ্গে গাড়ির নাম্বার। কাজটা হয়ে গেলে রিপোর্টের একটা কপি এগিয়ে দিয়ে বললেন, উইশ ইউ গুড লাক, হ্যাভ এ নাইস ডে। বাইরে বেরিয়ে এসে স্বপ্না জিজ্ঞেস করলো, অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ, সামান্য। আপনি দোষটা নিজের ঘাড়ে নিলেন কেন? যিনি ধাক্কা দিয়েছেন তিনি কি আপনার পরিচিত? হাসলেন অর্জুন। পরিচিতরাই শুধু ধাক্কা দেয় এটা ভাবছেন কেন? স্বপ্না তাকালো। গম্ভীর মুখে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে অর্জুন দত্ত। সে বলল, আমি কি এখানেই অপেক্ষা করব? কার জন্য? অর্জুন দরজা খুললেন। বাহ, কথা হলো যে আপনি সময় বলে দিলে আমি একটা জায়গায় অপেক্ষা করব, সেখানে এসে আপনি ফেরার সময় আমাকে গাড়িতে নিয়ে যাবেন। না, এখানে নয়, উঠুন। স্বপ্না উঠে বসলে অর্জুন সেল ফোনে কিছুক্ষণ কথা বলে নিলেন। স্বপ্না বুঝতে পারল উনি কারোর ঠিকানা জেনে নিচ্ছেন। আধ ঘন্টা গাড়ি চালিয়ে নামলেন অর্জুন। নামুন। যে বাড়িটায় ওরা ঢুকলো সেটা যে অফিস বাড়ি সেটা বুঝতে অসুবিধা হলো না। 3 তলার একটি ঘরের দরজায় লেখা আছে AL এন্টারপ্রাইজ। দরজা বন্ধ। নক করলেন অর্জুন। একটি প্রৌঢ় দরজা খুলে তাদের দেখে বাংলায় জিজ্ঞেস করলেন, বলুন। মিসেস অহনা আমিন আছেন? আমি অর্জুন দত্ত। আসুন। ঘরের মধ্যে দিয়ে হেঁটে দ্বিতীয় ঘরের দরজায় গিয়ে প্রৌঢ় বললেন, আপা, অর্জুন দত্ত এসেছেন। নিয়ে আসুন। অহনার গলা শুনতে পেলেন অর্জুন। অহনা ওদের সাদরে বসালেন। অর্জুন বললেন, প্রথমেই ক্ষমা চাইছি, একটু অসভ্যের মতো চলে যেতে হবে বলে। আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, ঠিক সময় পৌঁছতে পারবো না। হ্যাঁ, আমি থানায় গিয়েছিলাম, এই হলো রিপোর্টের কপি। আপনি দয়া করে পড়ে আমার মেলে পাঠিয়ে দিলে খুব খুশি হব। নিজের মেল অ্যাড্রেস দিয়ে দিলেন অর্জুন। যা ঘটেছিল তাই বলেছেন তো? অহনা জিজ্ঞেস করল। কোনো ঘটনা ঘটে যাওয়ার পর তার ব্যাখ্যাটা তো সবসময় একরকম হয় না। ওহ, বাই দ্য বাই, আলাপ করিয়ে দিই, ইনি অহনা আর এর নাম স্বপ্না। অহনা মাথা নাড়লেন। আপনি? স্বপ্না নিউ ইয়র্কে এসেছেন 2 দিন আগে কাজের সন্ধানে। ওর কোনো থাকার জায়গা ছিল না, ঘটনাচক্রে আমার সঙ্গে যোগাযোগ হয়, না হলে আবার বিপদে পড়তেন। 2 দিন বাদেই একটা অল্প ভাড়ার ফ্ল্যাট পাবেন, তখন স্বাবলম্বী হতে পারবেন বলে আশা করি। আচ্ছা, চলি। উঠুন স্বপ্না। 1 মিনিট, আপনি যে বললেন খুব জরুরি অ্যাপয়েন্টমেন্টে যাচ্ছেন, সেটা কি ওর জন্য? অহনা জিজ্ঞেস করল। না না, আমি ওকে কোথাও একটা নামিয়ে দেব, উনি সারাদিন ঘুরে বেড়াবেন, বিকেলে ফেরার সময় আমি তুলে নিয়ে যাব। সর্বনাশ, এই অজানা শহরে উনি সারাদিন কোথায় ঘুরবেন? স্বপ্নার দিকে তাকালো অহনা। আপনি আমার এখানে থাকতে পারেন, আমার পার্টনার এখন দেশে গিয়েছে, কাজের চাপটা নেই বললেই চলে। মিস্টার দত্ত বাড়ি ফেরার সময় ফোনে না হয় যোগাযোগ করে নেবেন। বাহ, তাহলে তো ভালোই হলো। আচ্ছা, আমি চলি। অর্জুন বেশ ব্যস্ত হয়ে বেরিয়ে গেলেন। অহনা জিজ্ঞেস করলেন, চা চলবে? না, এইমাত্র খেয়ে এসেছি। স্বপ্না বলল। কলকাতায় থাকেন? হ্যাঁ। আপনি? ঢাকায় থাকতাম। অনেক বছর এখানে আছেন? হ্যাঁ, তা প্রায় 17 বছর। বাবা, আপনাদের কিসের ব্যবসা? গার্মেন্টসে, দেশ থেকে এনে এখানে সাপ্লাই দিই। বাহ, খুব ভালো নয়, কম্পিটিশন খুব, তাছাড়া টাকার অভাব। ক্যাপিটাল বেশি থাকলে লাভ বেশি হতো। তা আপনি চাকরির সন্ধানে এসেছেন না চাকরি নিয়ে? সন্ধানে। ভিসা পেলেন কি করে?
অহনা দেখলো স্বপ্না হাসলো কিন্তু কিছু বলল না। চাকরি চাই বললে ইউএস কনসালেট কিছুতেই ভিসা দেবে না, কোনো সিঙ্গল মহিলা ট্যুরিস্ট ভিসা পেতে পারেন না। 9-11 পরে এ ব্যাপারে আরো বেশি কড়াকড়ি হয়েছে। তা সত্ত্বেও মহিলা যখন এদেশে এসেছেন তখন বোঝাই যাচ্ছে পেছনে কোনো রহস্য আছে। আপনি কোথায় থাকেন? স্বপ্না জিজ্ঞেস করল। কাছেই একটা বাড়ি আছে, তার 2 তলা ভাড়া দিয়ে কিছু পাই, আর এই ব্যবসা। অহনা বলল। আপনার ওখানে ঘর খালি নেই? না, ফ্ল্যাট ছিল, ভাড়া হয়ে গেছে। অহনা বলল। 2 তলায় আমি আর আমার মেয়ে থাকি। আপনার মেয়ে? ও, কত বড়? এই কিছুদিন পরে কলেজে যাবে। সে কি, আপনাকে দেখে তো ভাবাই যায় না যে অত বড় মেয়ে আছে। না না, কি বলেন, আমার তো বয়স কম হলো না। প্রৌঢ় ভদ্রলোক এলেন একটা ফাইল নিয়ে। সেটা নিয়ে অহনা কিছু কাজের কথা বলতে লাগলো। স্বপ্না ঘরটাকে দেখলো, বেশ ছিমছাম। এই ভদ্রমহিলার সঙ্গে অর্জুন দত্তর কি সম্পর্ক? উনি মেয়েকে নিয়ে থাকেন বললেন, স্বামী কোথায় থাকে? বিধবা নাকি ডিভোর্সি? প্রৌঢ় চলে গেলে অহনা বলল, আমার আজকের কাজ শেষ, চলুন সারাদিন ঘরে বসে না থেকে একটু ঘোরা যাক। স্বপ্না খুশি হলো। চুপচাপ ঘরে বসে থাকতে তার আর ভালো লাগছিল না। ঘন্টা দেড়েক নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায় গাড়ি নিয়ে ঘুরে স্বপ্নাকে শহরটা চেনাতে চেষ্টা করলো অহনা। তারপর জিজ্ঞেস করলো, খিদে পেয়েছে? এখনো পাইনি। ভাত খাবেন? খাল আমি অনেক রেঁধে রেখেছি। আপনারা একবার রান্না করে কদিন ধরে খান? যতক্ষণ না খাবারটা নষ্ট হয়ে যায়। হাসলো অহনা। আমি 2 দিন খাই। বাড়ির সামনে গাড়ি দাঁড়াতেই রবার্ট এগিয়ে এলো। 2 হাত দূরে দাঁড়িয়ে মাথা নেড়ে বলল, আমি ঠিক বুঝতে পারছি না আমার কি করা উচিত। অহনা অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? আমার সামনে এমন সুন্দরী 2 নারী, অথচ তাদের সামনে নতজানু হয়ে ফুল দিতে পারছি না। এ পাড়ায় আজ একটাও ফুল ফোটেনি। বোধহয় ওরা জানতো তোমরা দুজনে একসঙ্গে আসবে। 2 বার মাথা সামনে ঝোঁকালো রবার্ট। অবশ্য সব কিছুর একটা ভালো দিক আছে। ফুল থাকলে আমি কাকে আগে দিতাম? $1 মিলিয়ন সমস্যা, সেই সমস্যায় আমাকে পড়তে হলো না অ্যাটলিস্ট। হাই মিস, আমার নাম রবার্ট, তুমি বব বলে রাখতে পারো। আমি তোমার বান্ধবীর একমাত্র বয়ফ্রেন্ড। ততক্ষণে ওরা গাড়ি থেকে নেমে এসেছে। স্বপ্না প্রথমে হকচকিয়ে গিয়েছিল, এখন মজা পেল। লোকটার বয়স কত সে বুঝতে পারছে না, তবে 70-এর নিচে তো নয়। পরনে বারমুডা আর জ্যাকেট, মুখটা হাসি হাসি, সাদা চুলে কদম ছাঁট। অহনা বলল, না, এবার তোমার বউকে ব্যাপারটা জানাতেই হয়। প্লিজ, কবে জানাবে? মানে? জানালেই তো বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আর তাড়িয়ে দিলে আমি তোমার কাছে চলে আসব। এই যে খুকি, তোমার নাম কি? স্বপ্না। নামটার মানে কি? ছাড়ো তো, অহনা ধমক দিল। একবার শুরু করলে আর থামবে না। যা চলে, আমি আবার তুমি বলে ফেললাম। এখন থেকে তুমিই হোক। অহনা বাড়ির দরজা খুলতেই জনসন এগিয়ে এলো ভেতর থেকে। তুমি আজ কাজে যাওনি? বিশাল চেহারার জনসন কথা না বলে হাসলো, তারপর পাশ কাটিয়ে বেরিয়ে গেল। রবার্ট বিমর্ষ মুখে দাঁড়িয়ে থাকলো ফুটপাতে। ওপরে উঠে অহনা বলল, এই আমার বাড়ি, 2 তলাটায় আমি আর আমার মেয়ে থাকি, আর 1 আর 3 তলায় ভাড়াটে। ওই কালো লোকটা তোমার ভাড়াটে? স্বপ্না জিজ্ঞেস করলো। হ্যাঁ, ওর নাম জনসন, একা থাকে। তোমার ভয় লাগে না? ভয়? হেসে ফেললো অহনা। ও খুব ভালো মানুষ, ধর্মবিশ্বাসী। ওর প্রেমিকা ওকে ছেড়ে চলে যাওয়ার পর আর কোনো মেয়ের সঙ্গে মেশেনি, মুখ বুজে কাজ করে যায়। আমার বাড়ির যে কোনো সারাইয়ের প্রয়োজন হলে আমি জনসনকেই ডাকি, ও ঠিক কাজটা করে দেয়। ভয় তো দূরের কথা, ওর ওপর অনেকটা নির্ভরই করি আমি। আমার তো দেখা মাত্র বুকের ভেতরটা কেমন করে উঠেছিল। কেন, কালো আর বিশাল চেহারা বলে? ওই বেশিরভাগ কালোরই এখন ভীতিকর, কিন্তু জনসন ব্যতিক্রম। বসো। আর ওই লোকটা রবার্ট? ও তো মজার মানুষ, 80-র ওপরে বয়স, কিন্তু সব সময় হাসি খুশি। 80? আমি তো ভাবতেই পারছি না। বসে পড়ল স্বপ্না। রবার্ট ভাবতেই চায় না যে ওর বয়স হয়েছে। ঘুম থেকে উঠে পাড়ায় টোটো করে ঘোরে, গাড়ি চালিয়ে লোকের উপকার করে, খিদে পেলে বাড়িতে গিয়ে খেয়ে আসে। দেশে এই বয়সের কোনো মানুষ এরকম জীবনযাপন করছেন ভাবতেই পারি না।
আমি তো ওর নাতনির বয়সী, কিন্তু ওকে দাদু বলে আমি ভাবতেই পারি না। অহনা বলল, ওর বউ খুব ভালো মহিলা, কিন্তু বাড়ি থেকে বের হন না, বয়স হয়েছে তো। হেসে ফেলল স্বপ্না। বরের চেয়ে নিশ্চয়ই বেশি বয়স নয়। খাওয়া দাওয়ার পর অহনা জিজ্ঞেস করলো, এবার বলো তো, এত দুঃসাহস দেখিয়ে এই দেশে এলে কেন? একটা জেদ ছিল তাই। ও, তা জেদটা পূর্ণ করলে কিভাবে? স্বপ্না একটু ইতস্তত না করে যা ঘটেছিল তা শোনালো। অহনা বলল, সর্বনাশ, ভদ্রলোক যদি ডিভোর্স না দিতেন। দিত, টাকাটা ওর কাছে অনেক মূল্যবান। কিন্তু অর্জুন দত্ত বললেন, যে স্বামীর সঙ্গে আমার আইনত বিচ্ছেদ হয়ে গেছে তার স্ত্রী হিসেবে এদেশে ভিসা নিয়ে আসাটা বেআইনি ব্যাপার হয়েছে। আমার মাথায় সেটা আগে ঢোকেনি। স্বপ্না বলল, হ্যাঁ ঠিকই, জানতে পারলে ওরা তোমাকে ফেরত পাঠিয়ে দেবে। কি করে জানবে? কেউ না জানিয়ে দিলে অবশ্য জানবে না। তা এখানে কে কে জানে? অর্জুন দত্ত, আপনি আর আমার প্রাক্তন স্বামী। শুনে হেসে ফেলল অহনা। তুমি ওকে অর্জুন দত্ত বলে ডাকো? ডাকার সময় বলি না, তোমাকে বোঝাবার জন্য বললাম। তা এখন কি করবে? ঘরটা পেয়ে গেলে 2 মাস চেষ্টা করব চাকরি খোঁজার, ততদিন চালাবার মতন ডলার সঙ্গে আছে। তারপর কি হবে জানি না। তা তুমি এতদূর পড়াশুনো করেছো, কারোর সঙ্গে ভালোবাসা হয়নি? হলে এভাবে কি আর আসতে পারতাম? আসলে কাউকেই মন থেকে নিইনি। ফোন বাজলো। স্বপ্না দেখলো ফোনে ইংরেজি বলার সময় অহনার ভঙ্গিটাই বদলে গেল। ওর ইংরেজি উচ্চারণ নিশ্চয়ই এদেশীয়দের মতো। ফোন রেখে দিয়ে অহনা বলল, একেবারে ওর ছুরি তোর বিয়ে? মানে? আমার ওপরের তলাটা ভাড়া নিতে চেয়েছিল একজন পুলিশ অফিসার, কথা বলে গিয়েছিল। এখন ফোন করে বলল আজই পজিশন নিলে আমার আপত্তি আছে কিনা। ঘরগুলো ঠিকঠাক আছে তাই আসতে বলে দিলাম। ভালোই হলো, আজ থেকেই ভাড়া দেবে ওরা। হাসলো অহনা। তোমার ভাড়ার টাকায় সংসার চলে যায়? ভাড়ার টাকা বাড়ি কেনার ইনস্টলমেন্ট মেটাতেই শেষ হয়ে যায়। আচ্ছা, তুমি তো অর্জুন দত্তর বাড়িতে আছো, আর কেউ ওখানে থাকেন? না, ভদ্রলোক অবিবাহিত, কিন্তু বাড়িটা চমৎকার সাজিয়ে রেখেছেন। আমাকে তো প্রায় চোরের মতো থাকতে হয়, কেউ যেন বুঝতে না পারে আমি ওই বাড়িতে আছি। এই শর্তেই উনি থাকতে দিয়েছেন। স্বপ্না হাসল। হুমা, কেন? হয়তো ওর বদনাম হয়ে যাবে। এখানেও আবার এসব আছে নাকি? হ্যাঁ, খুব আছে। তুমি তোমার প্রেমিকের সঙ্গে থাকলে কেউ কিছু বলবে না, কিন্তু তুমি যদি রোজ পুরুষ পাল্টাও তাহলে তোমার নামে পুলিশের কাছে নালিশ যাবে, এই বলে যে তুমি বাড়িতে ব্যবসা করছো। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে প্রমাণ না পেয়ে ফিরে যাবে, কিন্তু তুমি তখন ওই পাড়ায় আর থাকতে পারবে না। বাবা, তা মিস্টার দত্তর সঙ্গে এক বাড়িতে থাকতে তোমার অস্বস্তি হচ্ছে না? না, প্রথম থেকেই আমার মনে হয়েছিল মানুষটা অন্যরকম। আমার ধারণা যে ঠিক সেটা প্রমাণিত হয়েছে। আর তুমি যদি ওর দেখা না পেতে? বাবা, কি হতো তা নিয়ে আমি আর ভাবতে রাজি নই। এখন কি হবে সেটাই ভাবছি। ঘড়ি দেখলো অহনা, বলল, আমি একটু বেরোবো, মেয়ের স্কুল ছুটি হওয়ার সময় হয়েছে তো, ওকে নিয়ে আসতে হবে। কত দূরে? এই কাছেই, তুমি ইচ্ছে করলে একটু বিশ্রাম করে নিতে পারো। তার চেয়ে আমিও যাই না তোমার সঙ্গে। যাবে? না, তুমি যেও না, তুমি থাকলে আমার উপকার হয়। মিস্টার জোন্সরা এসে যদি বেল বাজান তাহলে ব্যালকনিতে গিয়ে ওদের পরিচয় জেনে নিয়ে তুমি দরজাটা খুলে দিও। 3 তলার ফ্ল্যাটের চাবিটা এখানে আছে। অবশ্য আমি তার আগেই ফিরে আসবো বলেই মনে হয়। তুমি আমার সঙ্গে গেলে আর ওরা চলে এলো, তখন বাড়ির সামনে দাঁড়িয়ে থাকলো, সেটা তো ভালো দেখাবে না। অহনা চলে গেল। মেয়েটাকে যত দেখছিল তত মুগ্ধ হচ্ছিল স্বপ্না, কিন্তু তাকে কখনো দেখেনি, পরিচয় জানে না, অথচ তার উপর বাড়িটা ছেড়ে দিয়ে চলে গেল শুধু অর্জুন দত্তের মাধ্যমে পরিচয় হয়েছে বলে। অর্জুন দত্তের সঙ্গেও তো 2 দিনের আলাপ। কি জানি, বোধহয় লড়াই করা মেয়েরা বুঝতে পারে কাকে গ্রহণ করবে আর কাকে গ্রহণ করবে না। সোফায় শরীর এলিয়ে দিল স্বপ্না। একলা থাকতে তার মোটেই ভয় লাগবে না, কিন্তু 2 মাসেও যদি কোনো হিললে না হয়, না, হতেই হবে, যেমন করে হোক। হঠাৎ ফোনটা বেজে উঠল। তরাক করে লাফিয়ে উঠে ফোনের কাছে গিয়ে রিসিভার তুলল স্বপ্না। জড়ানো গলায় অদ্ভুত ধরনের ইংরেজি বলল একটা নারী কণ্ঠ।
বলে হেসে লাইন কেটে দিল। কথাগুলোর মানে বুঝতে চেষ্টা করেও পারল না স্বপ্না। এই একটা অসুবিধা কিন্তু তার হবে, এদের উচ্চারণ বুঝতে না পারলে চাকরিটা করবে কি করে। সোফায় ফিরে এলো স্বপ্না। মিনিট 10 পরে বেল বাজতেই সে উঠে চারপাশে তাকাতেই দ্বিতীয়বার বেল বাজলো। রাস্তার দিকে দরজা খুলতেই ছোট ব্যালকনিটা চোখে পড়ল, গণেশের মূর্তিটাও। অহনার উপাধি যখন আমিন, তখন ও নিশ্চয়ই হিন্দু নয়, তাহলে গণেশের মূর্তি কেন? সে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে নিচে তাকাতেই জিন্স পরা এক মহিলাকে ওপরের দিকে মুখ করে হাসতে দেখল। আই এম মিসেস জোন্স। জড়ানো গলা হলেও এবার বুঝতে পারল স্বপ্না। তার মনে হলো এই গলাই একটু আগে টেলিফোনে কথা বলেছে। সে মাথা নেড়ে ভেতরে চলে এলো। দুটো ভারী সুটকেস নিয়ে 5 ফুট 8 ইঞ্চির মেম সাহেব 3 তলায় উঠে গেলেন স্বপ্নাকে অবাক করে। দরজা খোলার পর বলেছিলেন, আমার স্বামী সন্ধেবেলায় আসবে, আমরা 3 তলাটা ভাড়া নিয়েছি, আমি মিসেস জোন্স। স্বপ্না দ্রুত বাংলা থেকে ইংরেজিতে তর্জমা করে বলেছিল, আমি জানি যিনি বাড়ির মালিক তিনি একটু পরেই আসবেন, আপনি যদি 3 তলায় যেতে চান তাহলে দরজা খুলে দিতে পারি। ভদ্রমহিলার মাথা দুদিকে দুলে উঠেছিল, ঠোঁট বন্ধ, মুখের হাসিতে ফুটেছিল নির্বাণ নির্বাণ ভাব। দরজা খুলে দিতেই মহিলা সুটকেস দুটো ভেতরে নিয়ে গেলেন। নো ফার্নিচার, নো কট, টম উইল অ্যারেঞ্জ এভরিথিং। বাই বলে নেমে এসেছিল স্বপ্না। কলকাতায় কোনো বাঙালি মেয়ে স্বামীকে সঙ্গে না নিয়ে প্রথমবার ভাড়া বাড়ির দখল নিতে যাবে ওই রকম সুটকেস হাতে? কি জানি, হয়তো যাবে, সময় তো দ্রুতই বদলে যাচ্ছে। অহনার ফোন এলো, ওর আসতে দেরি হবে, মেয়ের ব্যাপারে ওর ক্লাস টিচার কথা বলতে চাইছেন। স্বপ্না বলল মিসেস জোন্সের আগমনের কথা। একাই এসেছে? অদ্ভুত তো, ভাড়া নিচ্ছেন মিস্টার জোন্স, তিনি সই টই করার আগে তার বউ সুটকেস নিয়ে ঢুকে গেল। সমস্যাটা একদম মাথায় আসেনি, নইলে তোমাকে বলেই আসতাম। যাকে, ঠিক আছে। ফোন রেখে দিল অহনা। মিনিট 10 বাদে দোতলার দরজায় ঠুকঠুক শব্দ হলো। সদর দরজা বন্ধ বলে বাইরের লোক দোতলায় আসতে পারে না। ওই জনসন নয় তো? অহনা যাই বলুক, লোকটা যদি তাকে ধরে তাহলে কিচ্ছু করতে পারবে না সে। ভয়ে ভয়ে দরজা খুলল স্বপ্না। খুলেই চমকে গেল। মিসেস জোন্স দাঁড়িয়ে আছেন, মুখে সেই স্বর্গীয় হাসি নিয়ে, মাথাটা তুলছে। এখন তার পরনে একটা খাটো বারমুডা আর সরু স্ট্র্যাপের গেঞ্জি। মে আই বলে ঘরের ভেতরটা দেখলেন মিসেস জোন্স। নতুন ভাড়াটে হয়তো কিছু বলতে এসেছে। স্বপ্না সরে দাঁড়ালো। মহিলা ভেতরে ঢুকলে দরজা বন্ধ করে শুনল, লট অফ ফার্নিচার, কি সুন্দর, আমার ফ্ল্যাটে কোনো ফার্নিচার নেই। শ্বাস ফেললেন বেশ শব্দ করে। আচ্ছা, তুমি কে? আমি? 1 সেকেন্ড ভেবে নিয়ে স্বপ্না বলল, অহনার পরিচিত। আহনা? হু ইজ শি? আপনার বাড়ি বালি? হাই সি, অনা, গুড নেম। তোমার নাম কি? স্বপ্না। স্বপ্না অ্যান্ড অনা বলে হেসে প্রায় গড়িয়ে পড়লেন মহিলা। মাই নেম মার্টিনা, মাই গ্র্যান্ডমাদার ইউজড টু কল মি মার্টিনা। চোখ সরিয়ে নিল স্বপ্না। মহিলা সামান্য ঝুঁকলেই ওর সরু স্ট্র্যাপের গেঞ্জি উপচে স্তন বেরিয়ে আসছে অনেকটা। তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। গেঞ্জির প্রান্ত শেষ হয়েছে নাভির ওপর, নাভিতে 2 রিং বসানো। চুল ছেলেদের মতো করে ছাঁটা হলেও ফুলে ফেপে আছে। আমার কাছে একটাও ডলার নেই, যা ছিল ট্যাক্সির ভাড়া দিতেই শেষ হয়ে গেছে। টম আসবে সন্ধ্যের সময়, ততক্ষণ অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি কি আমায় 20টা ডলার ধার দিতে পারবে প্লিজ? টম এলেই ওটা তুমি ফেরত পেয়ে যাবে। গেঞ্জি ওপরে টেনে শরীর ঠিক করতে করতে কথাগুলো বলল মার্টিনা। হাঁ হয়ে গেল স্বপ্না। তারপর দ্রুত ব্যাগ খুলে 2 10 ডলারের নোট মহিলার হাতে দিল। মহিলা শূন্যে চুমু খেলেন, কিন্তু তাতে তৃপ্তি না হওয়ায় 2 হাতে স্বপ্নাকে জড়িয়ে ধরে গালে সশব্দে চুমু খেয়ে বললেন, ইউ আর বিউটিফুল।
একটা কড়া কটু গন্ধ ধক করে নাকে এলো স্বপ্নার। দ্রুত মুখ সরিয়ে নিল সে। এই প্রথম কোনো মানুষ তার গালে এইভাবে ঠোঁট ঘষল। এটা এমন বিরক্তিকর এবং তার উপর ওই কটু গন্ধ, স্বপ্নার শরীরটা গুলিয়ে উঠল। মনে হচ্ছিল বমি হয়ে যাবে। ততক্ষণে মহিলা নিচে নেমে গিয়েছেন। টয়লেটের চারপাশে তাকালো স্বপ্না। তারপর আন্দাজে ফ্ল্যাটের অন্য দিকটায় চলে এসে একটা দরজা খুলতেই আবছাড় টয়লেট চোখে পড়ল। বেসিনে মুখ নামাতেই হড় হড় করে বমি হয়ে গেল তার। জোরে জোরে শ্বাস নিল সে। না, দ্বিতীয়বার হলো না। কল খুলে কুলকুচি করে মুখে ঘাড়ে জল দেওয়ার পর একটু আরাম লাগতেই আলো জ্বালালো। দুপুরের খাবারগুলো বিভৎস চেহারায় ছড়িয়ে আছে বেসিনের ওপর। সেগুলো জলে ধুয়ে বেসিন পরিষ্কার করে আয়নায় নিজেকে দেখতেই গালে লেগে থাকা লিপস্টিকের রং যেন ক্যাটক্যাট করে উঠল। জলে মুখ ধুয়েছিল, কিন্তু তাতে রংটা সরেনি। বাঁদিকে সাজিয়ে রাখা ছোট ছোট রঙিন তোয়ালের মধ্যে থেকে লাল তোয়ালে তুলে অনেকক্ষণ ধরে ঘষার পর স্বপ্নার রং মুক্ত হলো, কিন্তু তবু কটু গন্ধটা কিছুতেই যাচ্ছিল না। তৃণাকে নিয়ে অহনা ফিরে এলো প্রায় 5:30টায়। তখনও বাইরে রোদ্দুর। তাকে দেখে তৃণা বলল, হাই, আমি তৃণা। স্বপ্না খুব খুশি হলো মেয়েটাকে দেখে। বেশ সুন্দর, নির্মেদ, হিল হিলে শরীর। বলল, আমি স্বপ্না, তুমি স্বপ্না মাসি বলতে পারো। মাসি? ও নো, তুমি স্বপ্না আন্টি। অহনা বলল, যাও জামা কাপড় ছেড়ে এসো, খেয়ে নাও। তারপর স্বপ্নাকে জিজ্ঞেস করলো, ওর স্বামী নিশ্চয়ই আসেনি। পুরো ঘটনাটা বলল স্বপ্না। মাই গড, তুমি 20 টাকা দিলে কেন? চেনা নেই জানা নেই, চাইলো আর দিয়ে দিলে? এই মেয়ে নিশ্চয়ই ড্রাগ বা গাঁজা খায়। হকচকিয়ে গেল স্বপ্না। ওসব কেনার জন্যই তোমার কাছ থেকে টাকা নিয়ে গেল। হেসে ফেলল স্বপ্না। তুমিও টাকা বলছো? হো। মহিলা বলেছেন ওর স্বামী এলে শোধ করে দেবেন। কিন্তু স্বামী না আসা পর্যন্ত অপেক্ষা করতে পারলো না কেন? খাচ্ছিলাম তাঁতি তাঁত বুনে, কাল হলো এঁড়ে গরু কিনে। এরকম ভাড়াটে তো রাখা যাবে না। পকেট থেকে সেলফোন বের করে বোতাম টিপল অহনা। হ্যালো রবার্ট, তুমি কোথায়? একটু বাড়ির সামনে এসো তো। চটপট ব্যালকনিতে চলে গেল অহনা। পেছনে স্বপ্না। দূরে রবার্ট তার গাড়ি মুছছিল। হাত নেড়ে ইশারায় জানালো সে আসছে। তারপর ধীরে সুস্থে বাড়ির সামনে দাঁড়িয়ে মুখ তুলল। ইয়েস সুইটহার্ট। শোনো, আমি জোন্সদের বাড়ি ভাড়া দিতে চাই না। সে কি? মহিলা, এই মিসেস জোন্স একাই তো সুটকেস নিয়ে ফ্ল্যাটে ঢুকে পড়েছেন। কোনো চুক্তি সই হয়নি, ভাড়ার টাকা দেননি। তার উপর আমি বাড়িতে ছিলাম না, দেখো না, ওর কাছ থেকে $20 ধার করে গেছে। আহা, বেচারা বোধহয় খাবার কিনতে গেছে। আর তোমার মুন্ডু, ও নির্ঘাত ড্রাগ কিনতে গেছে। ড্রাগ? মাই গড, এখানে কোথায় ড্রাগ পাওয়া যায় তুমি জানো? না। তাহলে ও জানবে কি করে? ওরকম বেআইনি জিনিস লোকে তো আর দোকানে সাজিয়ে রাখবে না। হে, রেগে গেলে তোমার মাথার ঠিক থাকে না, রবার্ট বলল। স্বপ্না জিজ্ঞেস করলো, এখানে চাইলেই ওসব পাওয়া যায়? যারা খায় তারা ঠিক হদিশ জানে। না মানে, আমাদের ভুলও তো হতে পারে। তাহলে বিশ্রী গন্ধটা তুমি পেলে কি করে? রবার্ট, ড্রাগ খেলে মুখে গন্ধ হয়? রবার্ট বলছি, ড্রাগ খেলে মুখে গন্ধ হয়? মাথা নাড়ল রবার্ট। নও, কখনো নয়। আমার এক বন্ধু ড্রাগ খেত, কোনো গন্ধ তো আমরা কখনো পাইনি। তবু অহনা মানতে পারল না। না, একটা কিছু নেশা নিশ্চয়ই করে, না হলে প্রথমবার এ বাড়িতে পা দিয়েই তোমার কাছে টাকা ধার করে বাইরে ছুটবে কেন? রবার্ট কয়েক পা পিছিয়ে গিয়ে 3 তলাটা দেখল। তুমি বলছো ও বাইরে গিয়েছে, অথচ উপরের ঘরে তো আলো জ্বলছে। আলো? দিনে দুপুরে আলো জ্বলছে? অহনা খেপে গেল। এখন দিন দুপুর নয়, শীতকাল হলে রাত হয়ে যেত, 6টা বাজে। ঘরের ভেতর আলো না জ্বালিয়ে তো পড়া যায় না। তাছাড়া ওদের তো আলাদা ইলেকট্রিক মিটার। তুমি উত্তেজিত হচ্ছ কেন ডার্লিং? রবার্ট বলল, দরজাটা খোলো, আমি গিয়ে দেখে আসছি। চাবি ফেলে দিল অহনা। রবার্ট বলল, ভেতরে বোধহয় কেউ নেই। আমার কাছে ডুপ্লিকেট চাবি আছে, আনবো? রবার্ট বলল, সেটা কি ঠিক হবে? তুমিও চলো আমার সঙ্গে। নক করতে ঘরের ভেতর থেকে একটা আওয়াজ ভেসে এলো। কেউ খুব বিরক্ত হয়েছে বোঝা গেল। রবার্ট বলল, হাই, দিস ইজ রবার্ট।
একটু পরে দরজা খুলে গেল। মিসেস জোন্স দরজা ধরে দাঁড়িয়ে নিঃশব্দে তার অনবদ্য হাসি হাসলেন। Oh dear, I'm sleeping. Okay, come inside. ঘরে ঢুকে অহনা জিজ্ঞেস করলো, আপনার শরীর ঠিক আছে? মাথা নাড়লেন মিসেস জোন্স। আই এম ফাইন। মহিলার দিকে তাকাতে লজ্জা করছিল অহনার। গেঞ্জি গুটিয়ে গেছে, স্তনের অনেকটাই দৃশ্যমান। সে চাপা গলায় রবার্টকে বলল, ওর দিকে তাকাবে না। রবার্ট মাথা নাড়ল। তুমি কোপেনহেগেনে গেলে মারমেড দেখবে না? ধরে নাও ও এখন তাই। বলে হাসি মুখে জিজ্ঞেস করল, মিসেস জোন্স, তুমি খুব সুন্দরী, কিন্তু কিছু একটা খেয়েছো যার ফলে তোমার সৌন্দর্যটা বেড়ে গেছে। হাসলেন মিসেস জোন্স। তারপর ঘরের প্রান্তে গিয়ে মেঝের ওপর বসে পড়লেন দেওয়ালে হেলান দিয়ে। No furniture. You know, I love my husband. আমি কখনো তাকে ছেড়ে থাকতে পারবো না। একজন পুলিশ অফিসার যে কখনো ফার্নিচার কেনে না। হঠাৎ চোখ মুখ পাল্টে গেল মহিলার। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে কেঁদে ফেলবেন। রবার্ট তাড়াতাড়ি বলে উঠল, ওকে ওকে, ইউ স্লিপ। না, উনি যখন জিজ্ঞেস করলেন তখন বলেই ফেলি, আমি কখনো আমার স্বামীকে ছেড়ে যাব না। আমাদের বিয়ে হয়েছে বহুদিন হয়ে গেল। ও সারাদিন ডিউটি করে আর সন্ধেবেলায় বাড়ি ফিরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। আমার শরীরের যে প্রয়োজন আছে সেটা খেয়ালই করে না। জোর করলে শুরু হতে না হতে শেষ হয়ে যায় ওর। আমার তখন কান্না ছাড়া কোনো অবলম্বন থাকে না। আমার ঠাকুমা মুখ বুজে সহ্য করে যেত। আমার মা ডিভোর্স করে আবার বিয়ে করেছিল। আমি কিন্তু ওকে ছাড়তে পারবো না, তাই আমি তামাক খাই, ঘাস, তোমরা যাকে গাঁজা বলো। হাসলেন মহিলা। খেলে আমি অন্য একটা পৃথিবীতে চলে যাই। আমার স্বামীর ওপর তখন একটু রাগ থাকে না, বেশ শান্তি পাই। অহনা বলল, ঠিক আছে, আপনি বিশ্রাম নিন। স্বপ্না দেখলো অহনার মুখে একটা নরম ছাপ পড়েছে। সন্ধ্যের মুখে অর্জুন দত্তর ফোন এলো। দেরির জন্য দুঃখ প্রকাশ করে জানতে চাইলেন স্বপ্না এখন কোথায় আছেন। অহনা বলল, আমার এখানে। ঠিকানাটা আবার জেনে নিয়ে অর্জুন বললেন, ওকে তৈরি থাকতে বলুন, আমি মিনিট 20 মধ্যেই পৌঁছচ্ছি। ফোন রেখে অহনা বললেন, যাক, তোমার চিন্তা দূর হলো, অর্জুন দত্ত আসছেন। আশ্চর্য, আমি চিন্তা করব কেন? জলে তো আর পড়ে নেই। স্বপ্না প্রতিবাদ করল। তারপর একটু অন্যরকম গলায় বলল, তোমার এখানে থাকতে পারলে না বেশ হতো। হ্যাঁ, আমারও ভালো লাগতো, কথা বলার সঙ্গী পেতাম। দেখছই তো কি জীবনযাপন করি। সেই ভোর থেকে রাত্রে শুতে না যাওয়া পর্যন্ত একা সমস্যার ঢেউ সামলাতে হয়। মেয়েটা ভালো জায়গায় ভর্তি হলে একটু হালকা হব। ও তোমার কাছে থাকবে না? না। ওইটুকু মেয়ে একা থাকবে? ওইটুকু মেয়ে কি বলছো? আমাদের দেশে একসময় 14 বছরের মেয়ে মা হয়ে যেত। ওর ক্লাসের মেয়েদের কেউ কেউ অ্যাবর্শন করিয়েছে এর মধ্যেই। সে কি? চমকে উঠল স্বপ্না। হ্যাঁ, সবসময় সেই ভয়ই তো থাকি। একবার পড়ার জন্য বাড়ি ছাড়লে মেয়ে আর পাকাপাকি থাকার জন্য বাড়িতে ফিরবে না। তা না ফিরুক, কিন্তু ভুলের ফাঁদে যেন পা না দেয় সেইটাই সবসময় প্রার্থনা করি। ওর বাবা? আমাদের ডিভোর্স হয়ে গেছে অনেকদিন, তবে বাবা তার মেয়ের সঙ্গে যোগাযোগ রাখেন। আমি এত করি, কিন্তু বাবার ফোন পেলে মেয়ের উচ্ছ্বাস একেবারে বেড়ে যায়, জানো তো। অহনা বলল, আমার দোতলায় শোয়ার ঘর দুটো, বাইরের কাউকে তাই আর থাকতে বলতে পারি না। স্বপ্না মাথা নাড়ল। না না, আর তো 2 দিন, তারপরে একটা 1 রুম ফ্ল্যাট পেয়ে যাব। কিন্তু তোমার কাছে কিন্তু মাঝে মাঝে আসবো। এই আমেরিকায় তুমি যেভাবে আছো সেটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে। আচ্ছা, এই মিস্টার জোন্স তো এখনো এলেন না? ওরা ব্যালকনিতে বসে কথা বলছিল। স্বপ্নার কথা শেষ হতেই একটা গাড়ি এসে দাঁড়ালো সামনে। অহনা বলল, অর্জুন দত্ত এসে গেছেন। গাড়ি থেকে নেমে অর্জুন বললেন, বাহ, চমৎকার, কিন্তু আজকে আর ওপরে উঠবো না, আরেকদিন। অবশ্য যদি অনুমতি দেন
তাহলে এসে চা খেয়ে যাব। আপনি কি চান আমার মেয়ে সারা জীবন অবিবাহিত থাকুক? অহনা হাসল। মানে? কিছু না খেয়ে চলে গেলে শুনেছি বাড়ির মেয়ের বিয়ে হয় না। মাথা নেড়ে হাসলেন অর্জুন। অহনা দরজা খোলার জন্য নিচে নেমে গেল। স্বপ্না ব্যালকনি থেকে ভেতরে এসে চারপাশে তাকালো। এখন নিজেকে উদ্বাস্তু বলে মনে হলেও বছর খানেকের মধ্যে সে কি একটা ফ্ল্যাট সাজিয়ে নিতে পারবে না? দরজা খুলে অহনা বলল, আসুন। 1 কাপ কফি শুধু, একটু তাড়াতাড়ি। ভেতরে ঢুকে বললেন অর্জুন। ওপরে উঠে অর্জুন বললেন, বাহ, সুন্দর। এই যে কেমন কাটলো দিন? স্বপ্না মাথা নাড়ল। দারুণ। আরে আমি সেই নিউ জার্সি থেকে ফিরে এলাম। মানে? অহনা জিজ্ঞেস করল। প্রতিদিন যেমন ফিরে যাই আজও সেই রকম ফিরে যাচ্ছিলাম। হঠাৎ মনে পড়লো, আরে স্বপ্না দেবীকে তো নিয়ে যাওয়ার কথা ছিল। একা ফেরার অভ্যেস তো মনেই ছিল না। গাড়ি ঘুরিয়ে তারপরে আবার এতটা এলাম। হাসতে হাসতে কিচেনে ঢুকে অহনা বলল, আপনি তো ডেঞ্জারাস লোক। অমন সুন্দরী মহিলার কথা ভুলে গেলেন? তার উপর 2 দিন ধরে যার সঙ্গে এক বাড়িতে বাস করছেন। স্বপ্না, সাবধান। স্বপ্না গম্ভীর হয়ে বলল, আমিও রাশ্রিতা। মনে পড়ার পর যে নিতে এসেছেন তাতেই আমি কৃতজ্ঞ। অর্জুন বললেন, বাহ, চমৎকার। আমার জন্য আপনার অসুবিধা হচ্ছে। আমাকে লুকিয়ে থাকতে হচ্ছে, কাউকে বলতে পারছেন না। অবশ্য কি বা বলছেন? একটা অজানা মিথ্যেবাদী মেয়েকে এয়ারপোর্ট থেকে কুড়িয়ে বাড়িতে নিয়ে এসেছি, এই বলতেন তো? এতে আপনার সম্মান একটুও বাড়ত না। ওর অফিসে কি করে আপনি নিয়ে গেলেন তা তো জানি না, স্বপ্না বলল। অর্জুন বললেন, ওকে যেটুকু দেখেছি তাতে মনে হয়েছে উনি শিষ্টাচারে বিশ্বাস করেন। তাছাড়া উনি পশ্চিমবাংলা থেকে আসেননি। এদেশে পশ্চিমবাংলা আর বাংলাদেশের মানুষের মধ্যে মেলামেশাটা খুব কম, ফলে উনি ভুল বুঝতে সাহায্য করবেন না। কফি তৈরি করে টেবিলে রেখে অহনা বলল, আসুন সবাই মিলে কফি পান করি। আপনার গাড়িকে জখম করার পরও যখন আপনি আমার বিরুদ্ধে মামলা করেননি, তখন আপনার এই কফিটা পাওনা ছিল। স্বপ্না হাসল। এ তো একেবারে শেষের কবিতার মতো ব্যাপার। অর্জুন আপত্তি করলেন, না না, শেষের কবিতা নয়। আমি কখনোই এই হে বন্ধু বিদায় এটা বলতে রাজি নই। কফিতে চুমুক দিয়ে অহনা বলল, স্বপ্নার এখানে থাকতে ইচ্ছে, তা আপনার কোনো আপত্তি আছে? বিন্দুমাত্র নয়, মাথা নাড়ল অর্জুন। উনি তাতে বেঁচেই যাবেন, স্বপ্না বলল। হ্যাঁ, এখন তো মরেই আছি। তাহলে ওর জিনিসপত্র? ও যদি ফ্ল্যাট পায় আলাদা কথা। অবশ্যই। মনে পড়ে গেল অর্জুনের। ও একটা কথা, আপনার কপালটা বোধহয় ভালোই, একটা পার্ট টাইম কাজ খালি আছে, করবেন? স্বপ্না বলল, কিরকম? ওই ইন্টারপ্রেটারের। হাসপাতালে যেসব বাংলাদেশি পেশেন্ট ভর্তি হন তাদের অনেকেই তো ইংরেজি জানেন না, ডাক্তারদের বোঝাতে পারেন না যে তাদের অসুবিধাটা কি। সেটা ওদের সঙ্গে কথা বলে জেনে নিয়ে ডাক্তারকে লিখিতভাবে জানাতে হবে। দিনে ধরুন বড়জোর ঘন্টা 4 কাজ। $100 পাবেন প্রত্যেক দিন। আপনার তাতে দিব্যি চলে যাবে। অর্জুন বললেন, হ্যাঁ নিশ্চয়ই করব। কি করতে হবে বলুন? স্বপ্না বলল। মাথা খারাপ হয়ে যাবে তোমার, অহনা বলল। সিলেটি অথবা চাকমা পেশেন্ট পেলে দেখবে ওদের কথার এক বর্ণই বুঝতে পারছো না। মানে ওরা বাঙালি নয়? স্বপ্না অবাক। হ্যাঁ নিশ্চয়ই, সিলেট তো কত বাঙালি প্রতিভার জন্ম দিয়েছে। তাহলে আমি ম্যানেজ করে নেব, স্বপ্না জোর দিয়ে বলল। শুধু একটাই সমস্যা, আপনার ওয়ার্কিং পারমিটটা তো নেই। ট্যুরিস্ট ভিসা নিয়ে এসেছেন। এদেশে ট্যুরিস্ট হয়ে এলে চাকরি করাটা বেআইনি। খবরটা যিনি দিয়েছেন তাকে আমি সমস্যাটার কথা বলেছি, তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আগামীকাল জানাবেন। অর্জুন দত্তর কথা শুনে সমস্ত উৎসাহ চলে গেল স্বপ্নার। তাহলে ঘর ভাড়া নিয়ে থেকেও আমি চাকরি পাবো না? না মানে তা বলছি না, তবে ভালো চাকরি পাবেন না। এই অড জব করতে পারেন, রেস্টুরেন্টে, দোকানে। যাদের ওয়ার্কিং ভিসা নেই তাদের ওরা অর্ধেক টাকা দিয়ে কাজে নেয়। অহনা হাসল। পাকিস্তানিরা কি করে জানো?
ট্যুরিস্ট ভিসা নিয়ে এদেশে এসে পাসপোর্ট ছিঁড়ে টুকরো টুকরো করে কমোডে ফেলে ফ্ল্যাশ টেনে দিয়ে থানায় গিয়ে বলে ওটা পকেটমার হয়ে গেছে। তারপর সেই ডায়েরির কপি নিয়ে নিজেদের দূতাবাসে গিয়ে বলে ডুপ্লিকেট দিতে। তারা দেশ থেকে খবর না নিয়ে নতুন পাসপোর্ট দেবে না। অ্যাপ্লিকেশনটা নিয়ে কপিতে ছাপ মেরে দেয়। এবার ওই সব কাগজ নিয়ে ইউএস ইমিগ্রেশনে গিয়ে লাইন দেয়। দেশ থেকে পাসপোর্টের অনুমতি না আসা পর্যন্ত তাকে সাময়িকভাবে কাজ করার অনুমতি দেওয়া হোক, নইলে না খেয়ে মরতে হবে। আর এরা আবার সেটা দিয়েও দেয়। ওই অনুমতি পেয়ে গেলেই কাজে ঢুকে যেতে অসুবিধা নেই। দেশ থেকে অনুমতি তো আসবেই। তখন হাসলো অহনা। সাধারণত আসে না, আর এলেও যার জন্য আসে সে খোঁজ নেয় না। আগে খুব বেশি হতো, এখন কম্পিউটারের জন্য ইচ্ছে করলেই চটজলদি খবর পাওয়া যায়। কিন্তু অ্যাপ্লিকেশনে যদি ভুল তথ্য দেওয়া হয় তাহলে কম্পিউটার কি করবে? কফি শেষ করে অর্জুন দত্ত বললেন, এসব মতলব আবার মাথায় রাখবেন না, এসব করে এখন সহজে পার পাওয়া যায় না। অহনা ওদের গাড়িতে তুলে দিতে এলো। তখনই মিস্টার জোনসের গাড়ি বাড়ির সামনে থামল। স্বপ্না বলল, ইনি স্বামী? অহনা মাথা নাড়ল। গাড়ি চালাতে চালাতে অর্জুন দত্ত জিজ্ঞেস করলেন, কিছু খাওয়া হয়েছে? হ্যাঁ। তাহলে কাল আমি যখন সকালে বেরোবো তখন আপনি তৈরি থাকবেন, এই বাড়িতে নামিয়ে দিয়ে যাব। অর্জুন রাস্তা দেখতে দেখতে বললেন, আপনারা যেমন বলবেন। মানে? না মানে আমার তো স্বাধীনতা নেই, আপনার ওপর নির্ভর করে আছি। এখানে এলে অহনার ওপর নির্ভর করতে হবে। স্বপ্না মুখ ঘোরালো। অর্জুন দত্ত কিছুক্ষণ কথা বললেন না। হাডসন নদী পেরিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, আপনার ব্যক্তিগত ব্যাপারে কিছু প্রশ্ন করতে পারি? উত্তর দিল না স্বপ্না, বাইরে তাকিয়েই রইল। সলিল রায়ের সঙ্গে নোটিশ দিয়ে সই সাবুত করে বিয়ে করেছিলেন নিশ্চয়ই, ম্যারেজ রেজিস্ট্রার এবং সাক্ষীদের সামনে? নিশ্চয়ই। ডিভোর্সটা কিভাবে হলো? উনি টাকা নিয়ে মিউচুয়াল ডিভোর্স অ্যাপ্লিকেশনে সই করে এসেছিলেন। সেই ব্যাপারে কোর্টে গিয়ে স্টেটমেন্ট দিয়েছিলেন? না, তখন উনি আমেরিকায় চলে এসেছেন। তারপর বেশ কয়েকটা ডেট দেওয়ার পর ডিভোর্সের অর্ডার হয়েছিল। কোন কোর্টে হয়েছিল তা কি উনি জানেন? বোধহয় না। অর্ডারের কপি উনি পাননি, খবরও নেননি। এ ব্যাপারে কোনো ইন্টারেস্ট ছিল বলে মনে হয় না। কোর্ট থেকে ওর ঠিকানায় চিঠি যেত আর ফিরে আসতো। ডিভোর্সের অর্ডার যে বেরিয়ে গেছে তা কি উনি জানেন? আমি যখন ফোন করেছিলাম তখন জানতে চেয়েছিলেন। আমি অর্ধেক সত্যি বলেছিলাম যে কোনো দিন অর্ডার পেয়ে যাব। কেন? ডিভোর্সের অর্ডার বেরিয়ে গেছে শুনলে যদি স্পন্সর করতে না চান? বাহ, জ্ঞান তো দেখছি টনটনে। তাহলে ধরে নেওয়া যেতে পারে সলিল রায় জানেন না যে কোর্ট অর্ডারটা দিয়ে দিয়েছে? আমার তো তাই মনে হয়। স্বপ্না তাকালো। কিন্তু এসব কথা উঠছে কেন? উনি আর তো কোনো অর্থেই আমার স্বামী নন। ঠিকই, কিন্তু এদেশে আইনসঙ্গতভাবে থেকে চাকরি করার পথ পরিষ্কার করতে আপনাকে আপাতত বিবাহিতা হয়েই থাকতে হবে। অর্জুন বললেন, আপনার মাথাটা খারাপ হয়ে গেছে। একটা নির্জন জায়গা দেখে গাড়ি দাঁড় করিয়ে অর্জুন ঘুরে বসলেন। আপনি এদেশে এসেছেন সলিল রায়ের স্ত্রীর পরিচয় নিয়ে। এয়ারপোর্টেও সেটা রেকর্ডেড হয়ে আছে। আপনার স্বামী আপনাকে রিসিভ করতে যাননি। অনেক খোঁজাখুঁজির পর যখন আপনি তার হদিশ পেলেন তখন দেখলেন তিনি অন্য মহিলার সঙ্গে বাস করছেন। এর ফলে আপনি মানসিকভাবে বিপর্যস্ত এবং বিবাহমুক্ত হতে চাইছেন। এদেশের কোর্টে যদি আবেদন করেন এবং সলিল রায় যদি আপত্তি না জানান তাহলে রায় আপনার পক্ষেই যাবে। আপনার পক্ষে দেশে ফিরে মুখ দেখানো সম্ভব নয় বলে বেঁচে থাকার জন্য ওয়ার্ক পারমিট চাইতে পারেন। ওই পরিস্থিতিতে আপনার ওয়ার্ক পারমিট পেতে খুব একটা গন্ডগোল হবে না। আমি তো ইন্ডিয়ান, এখানে মামলা করতে পারবো? দেখা যাক, তবে তার আগে আপনাকে সলিল রায়ের সঙ্গে কথা বলতে হবে। কেন? এদেশের কোর্টে মিউচুয়াল ডিভোর্স ফাইল করতে উনি রাজি হবেন কি না সেই ব্যাপারে। না হওয়ার সম্ভাবনাই বেশি। ভাববেন ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে। আপনি যদি সেটা ক্লেম না করেন তাহলে মত বদলাতেও পারেন। কিন্তু আদালত তো অলরেডি ডিভোর্স গ্রান্ট করেছে। অশ্বত্থামা হতইতি গজ। আবার গাড়ি চালালেন অর্জুন দত্ত।
অন্ধকার নেমে গেছে অনেকক্ষণ। হঠাৎ টুপটাপ বৃষ্টি শুরু হলো। অর্জুন বলল, বাহ, হয়ে গেল, আজকে বেশ ঢালবে। কি করে বুঝলেন? অভিজ্ঞতায়। সারাদিন বাইরে বাইরে ঘুরে একটু ক্লান্ত হয়ে পড়েছিল স্বপ্না। তার ওপর অর্জুন দত্ত মাথায় যে চিন্তাটা ঢুকিয়ে দিল সেটা যেন আরো ভার বাড়িয়ে দিল। বাইরে বৃষ্টির শব্দ হচ্ছে, তবু স্নান না করে সে পারল না। পাজামার ওপর ছোট পাঞ্জাবি পরে সে নিচে নামলো। রাতের রান্না সে করবে বলে কিচেনে ঢুকলো। ফ্রিজ খুলে দেখলো ভাত অনেকখানি রয়েছে, তরকারি বলতে কয়েকটা আলু আর পেঁয়াজ, কিন্তু কাঁচা চিকেন রয়েছে অনেকটা। সেটা বের করে বাইরে রাখতেই অর্জুন নেমে এলেন পোশাক বদলে। আপনি রাঁধছেন? হ্যাঁ, কিন্তু মুরগির মাংস ছাড়া আপনার সংসারে তো কিছুই নেই। বাজারে যেতে হবে, এই বৃষ্টিতে মুরগিই হোক, বলে হাসলেন অর্জুন। সস্তায় পাওয়া যায় বলে আনি। এককালে মুরগি শুনলে জিভে জল আসত, আর এখন গায়ে জ্বর আসে। তাহলে গাড়ি নিয়ে গেলেই তো হয়। দূর। আপনার শীত করছে? গরম চালাবো? না না, ঠিক আছে। অর্জুন চলে গেলেন বাইরের ঘরে। কেউ একজন তার জন্য এই বাড়িতে রেঁধে দিচ্ছে, ভাবতেই ভালো লাগলো। বেশিরভাগ দিন তো কেনা খাবার গরম করে খেয়ে রাত কাটাতে হয়। হুইস্কির বোতল আর বরফ নিয়ে বসলেন অর্জুন। সলিল রায়ের সঙ্গে কথা বলা দরকার। লোকটাও স্বামিত্ব স্বীকার করতে চায়নি। ক্ষতিপূরণ না দিতে হলে মিউচুয়ালে রাজি হবে না কেন? রাজি না হলে যদি শোনে স্বপ্না ক্ষতিপূরণ চেয়ে মামলা করবে, তাহলে কি করতে পারে? দেশে গিয়ে খোঁজ নেবে তাদের ডিভোর্স ইতিমধ্যে হয়ে গেছে কিনা। কি করে জানতে পারবে সেটা? কোন কোর্ট, কোন তারিখ, এগুলো নিশ্চয়ই ওর জানা নেই। তাছাড়া ডিভোর্সের দরখাস্তে সই করার পরেও ও নিশ্চয়ই এখান থেকে নোটারি পাবলিককে দিয়ে সই করিয়ে স্ত্রীর দায়িত্ব নিয়ে চিঠি পাঠিয়েছিল ভিসার জন্যে। সেটাও তো অপরাধ। তাই শেষ পর্যন্ত রাজি হয়ে যাবে বলেই মনে হলো অর্জুনের। একমাত্র সেটা হলে স্বপ্না পায়ের তলায় মাটি পাবে। এদেশে ট্যুরিস্ট ভিসা নিয়ে স্বামীর সঙ্গে থাকতে এসে ডিভোর্স করে অনেক মেয়েই তো থেকেই গেছে, তারা চাকরিও করছে। এই ব্যাপারে মৃণাল বসু ভালো বলতে পারবে। মৃণালকে ফোন করলো অর্জুন। মৃণাল, কিছু এগোলো? কাল বলতে পারবো দাদা। ভদ্রমহিলার কি এখন থাকার জায়গা নেই? খুব অসুবিধা হচ্ছে? স্বস্তিতে নেই এটুকু বলতে পারি। আচ্ছা, আমি দেখছি। আচ্ছা, আরেকটা কথা, এই দেশে বিয়ে করে এসে কোনো মেয়ে যদি বাধ্য হয় এদেশের কোর্টে ডিভোর্স নিতে, তাকে ইমিগ্রেশন কিভাবে দেখে? ওই আইনটা আমি খুব একটা ভালো জানি না, তবে আমার পরিচিতা একটি মেয়ে ট্যুরিস্ট ভিসা নিয়ে স্বামীর কাছে থাকতে এসে টর্চার হয়েছিল। মেয়েটি শেষ পর্যন্ত অন্যের সাহায্য নিয়ে ডিভোর্স কেস করে পেয়েও যায়। এখন তো আবার বিয়ে করে এদেশে বেশ ভালোই আছে। কেন বলুন তো? মৃণাল জিজ্ঞেস করলো। পরে বলবো, গুড নাইট। আচমকা শীত শীত বোধ হলো অর্জুনের। অনেকটা হুইস্কি পেটে চালান করে দিয়ে মনে হলো শালটা নিয়ে আসতে হবে, না হলে গরম করার মেশিন চালু করা দরকার। কিন্তু হুইস্কির কল্যাণে শীত বোধটা চলে গেল তার। নিন। চমকে তাকালেন অর্জুন। একটা প্লেটে কয়েক পিস আলু ডিম দিয়ে ভেজে নিয়ে এসছে স্বপ্না। একটু ডিম খুঁজে পেয়ে গেলাম। সারাদিনে কি খেয়েছেন তো জানি না, এখন এগুলো মুখে দিলে খারাপ লাগবে না। একটা পিস মুখে পুরে অর্জুন বলল, বাহ, একে কি বলে জানেন? না, মাথায় যা এলো তাই বানালাম। একে বলে চাট, গ্র্যান্ড। বলে চোখ ছোট করলেন। ঠান্ডা লাগছে? একটা সোয়েটার কিংবা চাদর থাক। তারপর জ্বর এলেও কাল ঠিক চলেই যাব। স্বপ্না চলে গেল কিচেনে। হঠাৎ নিজেকে কিরকম অপরাধী বলে মনে হচ্ছিল অর্জুনের। সেই সময় ফোন বাজলো। রিসিভার তুলে হ্যালো বলতেই মিসেস ম্যাকফারসনের গলা শুনতে পেল। হাই টাটা, আমার অভিনন্দন নাও, আমি খুব খুশি হয়েছি। আপনি খুশি হয়েছেন শুনে খুব ভালো লাগছে, কিন্তু কেন তা তো বুঝতে পারছি না। তোমার প্রতিবেশী মিসেস স্কটের সঙ্গে আজ সন্ধ্যায় দেখা হয়েছিল, তার মুখেই খবরটা শুনলাম। মেয়েটিকে সিগারেট খেতে দেখেছেন উনি, জানলা খোলা ছিল। তাছাড়া আজ সকালে তোমরা একসঙ্গে বাড়ি থেকে বেরিয়েছ। এতগুলো বছর তুমি প্রেম ছাড়া কি করে কাটালে সেটা জানি না, কিন্তু শেষ পর্যন্ত তোমার জীবনে প্রেম এলো। মিসেস ম্যাকফারসন, ডিয়ার, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই।
তোমাকে বলেছিলাম কোনো বান্ধবীকে বাড়িতে নিয়ে যেও না একমাত্র প্রেমিকা ছাড়া, তুমি সেটা অক্ষরে অক্ষরে মেনে চলেছ। আজ যখন তোমার বাড়িতে একজন এসেছে, সে তো প্রেমিকা ছাড়া আর কিছু হতে পারে না। উইশ ইউ গুড লাক। বৃদ্ধা লাইন কেটে দিলেন। ফোন নামিয়ে অন্যমনস্ক অর্জুন অনেকক্ষণ চোখ বন্ধ করে রইলেন। এ কি, খাচ্ছেন না? স্বপ্নার কথায় হুঁশ এলো। দুটো হাত বুকের ওপর ভাঁজ করে স্বপ্না দাঁড়িয়ে আছে। অর্জুন বললেন, বসুন। ডিভানের এক পাশে বসে স্বপ্না বললেন, এবার ঠান্ডা লাগছে, বৃষ্টি যে কখন থামবে। এখানে বৃষ্টি থামলেই ঠান্ডাটা বেড়ে যায়। অর্জুন বললেন, ওখান থেকে একটা গ্লাস আনুন, একটু খান, আরাম পাবেন। অথবা ওপরে চলে গিয়ে গরম জামা পরুন, পছন্দটা আপনার। আমি এখন একটু ডিস্টার্বড। কেন? বাড়িওয়ালি ফোন করেছিলেন, আমাকে অভিনন্দন জানালেন। অভিনন্দন? হ্যাঁ, প্রতিবেশিনী তাকে জানিয়েছে এই বাড়িতে মহিলা আছে। শর্ত অনুযায়ী আমি প্রেমিকা ছাড়া কোনো মহিলাকে নিয়ে আসতে পারবো না, কখনো কাউকে আনিও নি, তাই অভিনন্দন জানিয়েছেন। ইস! শব্দটা ছিটকে এলো স্বপ্নার মুখ থেকে। ভদ্রমহিলা খুব ভালো। আবার এরপরে নিশ্চয়ই আলাপ করিয়ে দিতে বলবেন। আমি তো কাল চলেই যাচ্ছি, বলবেন চাকরি নিয়ে বাইরে চলে গেছে। হ্যাঁ, সেরকমই কিছু একটা বলতে হবে। তারপর জানাতে হবে সম্পর্কটা ভেঙে গেছে। কেন? নইলে সত্যি যদি কাউকে আনার দরকার হয় তাহলে। এখন কেউ আছেন? না, নেই, কিন্তু আসতেও তো পারেন। হ্যাঁ, তা তো ঠিকই। স্বপ্না উঠে গ্লাস নিয়ে অর্জুনের সামনে রাখলো। 3 টুকরো বরফ মিশিয়ে গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, গ্লাস ওপরে তুলুন, বলুন আনন্দ। আনন্দ? আচ্ছা, চিয়ার্স শব্দটার মানে কি আনন্দ? হাসলেন অর্জুন। না, এই ধরুন উল্লাস বলা চলে, কিন্তু আমরা আনন্দিত হতে চাই। স্বপ্না সন্তর্পণে চুমুক দিল। না, কোনো ঝাঁঝ নেই, বেশ মোলায়েম গন্ধ, কিন্তু গলা দিয়ে নামবার সময় একটা গরম হালকা শরীরে ছড়িয়ে দিল, ফলে শীত শীত ভাবটা একটু কমে গেল। সে চটপট বাকিটা গলায় ঢালল। বরফ পড়ে থাকলো গ্লাসে। চোখ বন্ধ করলো। এবার আর তার শীত করছিল না। অর্জুন বললেন, আপনাকে আর খেতে হবে না। কেন? এভাবে খেলে আপনি মাতাল হয়ে যেতে বাধ্য। সভ্যতা মানুষকে শিখিয়েছে মদকে উপভোগ করতে, কিন্তু মাতাল না হতে। এখানকার কোনো পার্টিতে কেউ মাতাল হয়ে গেলে তাকে আর কেউ নেমন্তন্ন করে না। ঠিক আছে, এবারে আচার খাওয়ার মতন করে খাবো। আচার খাওয়ার মতো? হেসে ফেললেন অর্জুন। আচ্ছা বেশ, তাই খান। রাত বাড়ছিল বৃষ্টির তেজ। অর্জুন বললেন, আপনার ব্যাপারটা নিয়ে আমি ভাবছি, ওই সলিল রায়ের সঙ্গে একটু কথা বলা দরকার। আপনি যা ভালো মনে করেন তাই করুন। কয়েক সেকেন্ড ভেবে সেল ফোনটা তুলে নিলেন অর্জুন। সলিল রায়ের নাম্বার বের করে বোতাম টিপলেন। রিং হচ্ছে। হ্যালো মিস্টার রায়, সরি এত রাত্রে ফোন করার জন্যে। আমার নাম অর্জুন দত্ত। আপনার স্ত্রীর ব্যাপারে কিছু কথা বলতে পারি? সলিল রায় জিজ্ঞেস করলেন, আপনি কি আগে ফোন করেছিলেন? হ্যাঁ, দেখুন এই ব্যাপারে আমি কথা বলতে একদম রাজি নই। কিন্তু আপনার স্ত্রী এদেশে এসেছেন, আপনি তাকে স্পন্সর করেছেন। করেছিলাম যখন সে আমার স্ত্রী ছিল। ফর ইওর ইনফরমেশন, ওই বিয়েটা আদালত আইনসম্মতভাবে ভেঙে দিয়েছে। এই মহিলা আমার স্ত্রী হিসেবে এদেশে এসে অন্যায় করেছে। আপনাদের ডিভোর্সের তারিখ কবে? জানি না, শুধু জানি ওই অর্ডারটা বেরিয়ে গেছে। প্লিজ আপনি সেটা জানার চেষ্টা করুন, কারণ ওই তারিখের পর আপনি স্পন্সরশিপের কাগজপত্র পাঠিয়েছেন, নোটারি পাবলিককে দিয়ে সই করিয়েছেন ওই তারিখের পরে। যাকে ডিভোর্স করেছেন তাকে স্ত্রী হিসেবে মেনে নিয়ে কাগজটা পাঠালেন কি করে? এটা তো আমেরিকান সরকার মেনে নেবে না। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর সলিল রায়ের গলা কানে এলো, বেশ, ব্যাপারটা আমি চেক করছি। আর সেটা করার পর যখন দেখবেন অভিযোগটা সত্যি, তখন কি করবেন? আমি জানি না, কিছু টাকার প্রয়োজন ছিল, সেই লোভেই এই ট্র্যাপে পড়ে গেছি। ওয়েল, আপনারা কি চান? দেখুন, দেশে কি হয়েছে ভুলে যান, এখানে মিউচুয়াল ডিভোর্স ফাইল করুন। আপনাকে কোনো ক্ষতিপূরণ করতে হবে না। ইম্পসিবল। কেন? দেশে ডিভোর্সের অর্ডার বেরিয়ে গেছে জানার পরে গত সপ্তাহে আমি বিয়ে করেছি।
আমার স্ত্রী এ বাড়িতেই আছেন। যেহেতু তিনি বাংলা বোঝেন না, তাই আমি কথা বলতে পারছি। আপনি অন্য কিছু বলুন। সলিল রায়ের গলা কাঁপছিল। পুরো ব্যাপারটা ভেবে দেখি, তারপর আপনাকে জানাবো। গুড নাইট। সেলফোন বন্ধ করে অর্জুন বললেন, উনি সব খবরই রাখেন। তাছাড়া উনি এখন বিবাহিত। ওর পক্ষে ডিভোর্সের মামলায় জড়ানো সম্ভব নয়। তাহলে? তবে ওই ট্র্যাপে পড়ে গেছেন বলে উনি জানতে চেয়েছেন কি সাহায্য করতে পারেন। আমার কোনো সাহায্যের দরকার নেই। বাড়ির বন্ধ কাঁচের জানলায় ঝোড়ো বাতাস জল ছুড়ছিল সশব্দে। অর্জুন স্বপ্নাকে বললেন, আপনি খেয়ে শুতে চলে যান। আর আপনি? আমি আরো একটু বসবো। আমার এখনই শুতে ইচ্ছে করছে না। দেশে আমি 11টার আগে শুতে যেতাম না। হাসলো স্বপ্না। আচ্ছা, বলছি যে আমি আর একটু পেতে পারি? সহ্য করতে পারলে নিন। এবার আর ঢেলে দিলেন না অর্জুন। দেখলেন স্বাভাবিক পরিমাণই গ্লাসে ঢাললো স্বপ্না। আমি ভাবতেই পারছি না, আমার পরিচিত কেউ কল্পনাও করতে পারবে না। কি? এই যে এইভাবে বসে বিস্কি খাচ্ছি। জীবন কি অদ্ভুত না? আগে কাউকে মদ খেতে দেখিনি। যারা খায় বলে চিনতাম তাদেরকে মাতাল, লম্পট এইসব ভাবতাম। জানেন, আমি আপনাকেই প্রথম কাছ থেকে খেতে দেখলাম। কলকাতার রাস্তায় এখনো মাতাল দেখতে পাওয়া যায়? খুব কম। সিনেমায়? এখন বোধহয় কোনো চরিত্র তেমন একটা মাতলামি করে না। কিন্তু খোঁজ নিলে দেখবেন 20 বছর আগে কলকাতায় যত মদ বিক্রি হতো, এখন তার 100 গুণ বেশি বিক্রি হয়। মানুষ বুঝে গেছে কোথায় তাকে থামতে হবে। হঠাৎ একেবারে অন্য প্রসঙ্গে চলে গেল স্বপ্না। আচ্ছা, আমাকে আপনার কেমন লাগে? ভালো। বাঙালি মেয়েরা এদেশে কারোর না কারোর ওপর নির্ভর করে থাকেন। খুব কমজনই একা লড়েন। অহনা তাদের একজন। আমি অহনার বাড়িতে গিয়ে সিগারেট খাইনি। কেন? ব্যালকনি তো ছিল। না, আমার মনে হয়েছে সেটাও পছন্দ করবে না। ওর মধ্যে এখনো দেশের ভ্যালুজ কাজ করে। মেয়েকে নিয়েই আছে। একবারও বলল না কেন ওদের ডিভোর্সটা হয়েছে। সেটাই তো স্বাভাবিক। ব্যক্তিগত কথা, বলবেই বা কেন? ও কিন্তু আপনাকে খুব শ্রদ্ধার সঙ্গে দেখে। এই তথ্যটা আপনি কোথায় পেলেন? আপনার সঙ্গে একটা দুর্ঘটনার সূত্রের আলাপ, অথচ আজ আপনাকে দেখেই ওর মুখটা কি সুন্দর হয়ে উঠেছিল। তাই নাকি? ধন্যবাদ, আমি দেখিনি অবশ্য। আচ্ছা স্বপ্না, আপনার কথা একটু জড়িয়ে গেছে। মনে হয় এবার অন্তত আপনার খেয়ে শুয়ে পড়া উচিত। আমি তো কালই চলে যাব। এভাবে গল্প করার সুযোগ হয়তো আর কখনো আসবে না। থাকি না আর কিছুক্ষণ। স্বপ্না আবদার করল। বেশ, উঠুন। উঠব? হ্যাঁ। স্বপ্না গ্লাস শেষ করে উঠে দাঁড়ালো। সোজা আপনার বেডরুমে চলে যান। গিয়ে দাঁতের ব্রাশ আর পেস্টের টিউব নিয়ে নিচে নেমে আসুন। হাসলেন অর্জুন। আশ্চর্য, এখন আমি ব্রাশ করব? না, আপনি ঠিকঠাক আসতে পারছেন কিনা সেটা আমি দেখতে চাই। হলঘর পেরিয়ে সিঁড়িতে পা রাখতে রাখতে স্বপ্না টের পাচ্ছিল তার শরীর কিরকম আলগা হয়ে গেছে। মাথাটা ঝিমঝিম করছে। কোনো মতে দোতলায় নিজের ঘরে ঢুকে চারপাশে তাকালো। প্রথমে মনে হলো সে কিছুই দেখতে পাচ্ছে না। ব্রাশটা যেন কোথায় রেখেছিল। তারপরে সুটকেসের ওপর পাহাড় হয়ে থাকা জামা কাপড় দেখতে পেয়ে সেগুলো চেপে ঢোকাতে চাইল, কিন্তু ব্যালেন্স রাখতে না পেরে ধপ করে বসে পড়ল। তখনই মাথায় এলো তাকে নিচে যেতে হবে। খাট ধরে সোজা হয়ে দরজা দিয়ে বেরিয়ে সিঁড়িতে পা রাখতেই শরীরটা টলে গেল। নিচে নামতে নামতে মনে হলো আর পারবে না, নির্ঘাত পড়ে যাবে সে। কোনো মতে সিঁড়িতে বসে রেলিংয়ে মাথা রাখতেই মনে হলো সে ঢেউয়ে দুলছে। চোখ বন্ধ করতেই হুঁশটা চলে গেল। দোতলায় ঘরের মেঝেতে বসে পড়ার শব্দ কানে এসেছিল অর্জুনের। তারপর মিনিট 10 কেটে যাওয়ার পরেও যখন স্বপ্না ফিরে এলো না, তখন নিশ্চিত হলেন এই ভেবে যে নিজের ঘরে পৌঁছে সে শুয়ে পড়েছে। ওর যে ভালো নেশা হয়েছে সেটা তিনি ভালোই টের পেয়েছিলেন। ভাগ্যিস ও ওপরে যেতে পারল, নইলে তাকেই ওর শরীরটা বইতে হতো। একটা রাত না খেলে কোনো মানুষ মরে যায় না। এই মেয়েটাকে তিনি কি বলতে পারেন? অ্যাডভেঞ্চারিস্ট? সিগারেট খায়? শুধু আমেরিকায় এসে কাজ করার নেশায় এত বড় ঝুঁকি যে নেয়, তাকে স্বাভাবিক বলাটা কি ঠিক? কিন্তু ওর আচরণে কোনো বেয়াদবি নেই। মেয়েটাকে কাল সকালে অহনার বাড়িতে পৌঁছে দিতে হবে।
হঠাৎ অর্জুনের খেয়াল হলো এই ব্যাপারে অহনার সঙ্গে সরাসরি কথা হয়নি। টেলিফোন করলেন অর্জুন। রিং হচ্ছে, কিন্তু কেউ ফোন ধরছে না। যদিও রাত হয়েছে, তবু এখনই কি অহনা ঘুমিয়ে পড়েছেন? লাইনটা কেটে গেল। রিডায়াল করলেন অর্জুন। আবার রিং হচ্ছে। তারপর একটি অল্প বয়সী মেয়ের গলা শুনতে পেলেন। কে ফোন করছেন? তুমি তৃণা? হ্যাঁ, আমি অর্জুন দত্ত। তোমাদের বাড়িতে আজ গিয়েছিলাম, সেদিন একসঙ্গে লাঞ্চ করেছিলাম। অর্জুন হাসলেন। ও, আই এম সরি, মা এখন বাড়িতে নেই, গুড নাইট। বেশ ঝটপট ফোন রেখে দিল তৃণা। বেশ অবাক হয়ে গেলেন অর্জুন। মেয়েটা এভাবে কথা বলল কেন? অহনা কি ওকে বাড়িতে রেখে কোনো পার্টিতে গিয়েছে বলে মেয়েটা রেগে গেছে? অহনাকে তো সেরকম মা বলে কোনোদিন মনে হয়নি। আর একবার ফোন করতে গিয়েও শেষ পর্যন্ত করলেন না অর্জুন। যাকে, কাল সকালেই কথা বলা যাবে। ঘড়ি দেখলেন অর্জুন, যথেষ্ট রাত হয়ে গেছে, এবার খেয়ে শুয়ে পড়া যাক। বোতল তুলে রেখে গ্লাস দুটো তুলে কিচেনের দিকে যেতে গিয়ে নজর গেল সিঁড়ির দিকে। সর্বনাশ, মেয়েটা সিঁড়ির ওপর বসে ঘুমোচ্ছে। গ্লাস ধুয়ে রেখে দিয়ে অর্জুন স্বপ্নার সামনে এলেন। এই যে, এটা ঘুমাবার জায়গা নয়, উঠুন। কোনো সাড়া এলো না। 3-4 বার ডাকার পর একটা কাপে জল এনে স্বপ্নার মুখে ছিটে দিলেন অর্জুন। এবার বিরক্তি ফুটে উঠল চোখে ঠোঁটে, কিন্তু আবার জেকে সেই। বাঁ হাতে মাথাটা ধরে একটু ঝাঁকালেন অর্জুন। খেতে পারবেন? খাবেন? সিগারেট। ঠোঁট দুটো ঈষৎ খুলে গেলে টেনে টেনে শব্দ বের হয়। বিরক্ত হয়ে কিচেনে ফিরে গিয়ে খাবার নিয়ে বসলেন অর্জুন। খালি পেটে হুইস্কি পানে নেশা হতেই পারে। তিনি যদি প্রথমে আপত্তি করতেন তাহলে স্বপ্না স্বাভাবিক থাকত, কিন্তু তাকে বেশি পীড়া দিচ্ছে তৃণার গলার স্বরটা। তাকে চিনতে পেরেও যেভাবে গুড নাইট বলে রিসিভার রেখে দিল, সেটাকে ঠিক স্বাভাবিক বলতে তিনি রাজি নন। মায়ের ওপর যদি রেগে গিয়েও থাকে, তাহলে এভাবে কথা বলার শিক্ষা ওকে অহনা দিতে পারে না বলেই তার ধারণা। এই কদিনের আলাপে তাকে খুব একটা ভুল বুঝবে বললেন তো তিনি মনে হয় না। খাওয়া শেষ করে আলো নেভানোর আগে আর একবার তিনি স্বপ্নাকে ডাকলেন। তাতে স্বপ্না যেন সিঁড়ির মধ্যে আরো একটু আরাম করে শুতে চেষ্টা করল। ওকে ডিঙিয়ে ওপরে উঠে এলেন অর্জুন। আলোটা নেভালেন না। অন্ধকারে পড়ে গিয়ে স্বপ্না যদি হাত পা ভাঙে, তাহলে কাল সকালে ওর যাওয়া হবে না। স্বপ্নার ঘরের আলো জ্বলছে। দরজাটা ঠেলে দেখলেন বিছানার ওপর সুটকেস, জিনিসপত্র চারপাশে ছড়ানো। আলো নিভিয়ে দরজা বন্ধ করে নিজের ঘরে চলে এলেন। বেশ শীত শীত করছে। দাঁত ব্রাশ করে আয়নায় নিজেকে দেখলেন। 40-এ পা দিলেও তাকে ঠিক প্রৌঢ় দেখায় না। বড় লেপটা টেনে আলো নিভিয়ে শোয়ার পর আবার তৃণার গলাটা তাকে অস্বস্তি দিল। ব্যাপারটা না জানা পর্যন্ত এটা যাবে না। প্রায় মরিয়া হয়ে বিছানায় শোয়া অবস্থাতেই সেলফোনের বোতাম টিপলেন অর্জুন। ফোন বাজছে। 4 বারের পর কেউ ফোন তুলল। হ্যালো। পুরুষ কণ্ঠ। ওই বাড়িতে কোনো পুরুষ থাকে কিনা তার জানা নেই। অর্জুন গম্ভীর গলায় বললেন, আমি একটু অহনার সঙ্গে কথা বলতে চাই। অহনা বাড়িতে নেই। কে আপনি? তৃণা আছে, ও আপসেট, শুয়ে পড়েছে। কে আপনি? আমি অর্জুন দত্ত। অহনার সঙ্গে কথা বলে একটা বিষয়ে কনফার্ম করতে চাই। শুনুন, অহনা এখন হাসপাতালে। আপনি একটু আগে তো ফোন করেছিলেন, তখনই তো তৃণা বলে দিয়েছিল অহনা বাড়িতে নেই। বারবার ফোন না করলেই খুশি হব। আপনার পরিচয়টা জানতে পারি? আমি তৃণার বাবা। গুড নাইট। ফোন রেখে দিলেন ভদ্রলোক। অহনা হাসপাতালে? অদ্ভুত। সন্ধেবেলায় যে মহিলাকে একদম স্বাভাবিক দেখে এলেন, তার হঠাৎ কি হলো? কাল সকালে ব্যাপারটা জানতে হবে। এমন হতে পারে অ্যাক্সিডেন্টের সময় মাথায় যে আঘাত লেগেছিল সেটাই হঠাৎ হয়তো যন্ত্রণাটা ফিরিয়ে দিয়েছে। অহনা হয়তো বাধ্য হয়েছেন হাসপাতালে যেতে। তৃণা একা থাকবে বলে ওর বাবা ও বাড়িতে এসেছেন। আর মায়ের কথা ভেবে তৃণা এতটাই আপসেট হয়ে পড়েছে যে স্বাভাবিকভাবে কথা বলতে পারেনি। এই রকম ভাবে ভাবার পর অর্জুন একটু স্বস্তি পেলেন। একটু বাদেই ঘুম এলো। এরকম বৃষ্টির রাত্রে লেপ মুড়ি দিলে গভীর ঘুমে তলিয়ে যেতে দেরি হয় না অর্জুনের। আজও হলো না। মাঝরাত্রে একটা কাঁপুনি শরীরে ছড়িয়ে পড়ায় চেতনা ঝাপসা হলো স্বপ্নার।
সে যে বিছানায় শুয়ে নেই সেটা বুঝতে সময় লাগলো, কিন্তু কোথায় বসে আছে তা দেখার জন্যে খানিকটা সময় নিল। তারপর উঠে কোনো মতে দোতলায় চলে এলো। এখনো অ্যালকোহল তার অর্ধেক চৈতন্যকে দখল করে রেখেছে। বিছানায় শুয়ে গায়ে কিছু চাপা দিয়ে ঘুমানো ছাড়া পৃথিবীতে আর কিছু চাওয়ার ছিল না স্বপ্নার। দরজা ঠেলে অন্ধকার ঘরে ঢুকে আন্দাজে বিছানায় চলে এলো সে। তারপর লেপ টেনে নিয়ে ভেতরে শরীরটাকে ঢোকাতেই চেতনা উধাও। অস্বস্তিতে ঘুম চটকে গেল অর্জুনের। পাশ ফিরে ঘুমাচ্ছিলেন তিনি। বাঁ হাত বাড়াতেই একটা নরম অনুভূতি এক ঝটকায় জাগিয়ে দিল তাকে। কেউ একজন পাশে শুয়ে আছে এবং তার হাত সেই শরীরের বুকের ওপর পড়েছিল। বেড সুইচের আলো জ্বালতেই স্বপ্না চোখ মুচকে যেন আলো এড়াতেই অর্জুনের দিকে পাশ ফিরে হাত বাড়ালো। অর্জুনের কোমরের কাছে হাতটা নেতিয়ে পড়ল। মিনিট খানেক স্থির হয়ে রইলেন অর্জুন। বুঝতেই পারলেন স্বপ্না ঘর গুলিয়ে ফেলেছে। ওর নেশা এখনো যায়নি। স্বপ্নার মুখের দিকে তাকালেন। ঘুমলে প্রত্যেকটি মানুষের মুখে ঈশ্বরের আশীর্বাদ জড়িয়ে যায়। যাদের যায় না তাদের জন্য এই পৃথিবীতে নরক অপেক্ষা করে। ধীরে ধীরে কিরকম একটা মায়া জাগলো মনে। এই মেয়েটা দুঃসাহস দেখাতে চেয়েছিল, নিজের জীবন বিপন্ন করেছিল আমেরিকায় আসার জন্যে। একমাত্র 2 লক্ষ টাকা ছাড়া এখন পর্যন্ত তার জন্য বড় কিছু দাম যে ওকে দিতে হয়নি, এটা ওর সৌভাগ্য। কিন্তু আমেরিকান সরকার জানতে পারলেই ওকে এদেশ থেকে বের করে দেবে। মেয়েটা যে অসৎ নয় সেটা পরিষ্কার। আলো নিভিয়ে দিলেন অর্জুন। মাত্র 1 ফুট দূরে স্বপ্না। স্বপ্না একটি সুন্দরী মহিলা। ঈশ্বর ওকে অহংকার করার মতন শরীর দিয়েছেন। অর্জুনের খুব ইচ্ছে হচ্ছিল স্বপ্নাকে জড়িয়ে ধরতে। এই মুহূর্তে সেটা করলে নিশ্চয়ই কোনো বাধা দিতে পারবে না মেয়েটা। কিন্তু তার বুকের ওপর নেতিয়ে পড়ে থাকা হাতটায় বিন্দু মাত্র শঙ্কা নেই। উল্টো দিকে পাশ ফিরলেন অর্জুন, কিন্তু তার আর ঘুম আসছিল না। শেষ পর্যন্ত ঠিক করলেন এই ঘরে না থেকে স্বপ্না যে ঘরে ছিল সেই ঘরে গিয়ে শোবেন। উঠে বসতে যেতেই হাতের ওপর চাপ দিয়ে ফেললেন অজান্তে। উহ শব্দটা বেরিয়ে এলো স্বপ্নার মুখ থেকে। সৌজন্যবশত অর্জুন বললেন, সরি। তাতেই কাল হলো। হাতটা তাকে যেন পাশ বালিশ ভেবে জড়িয়ে ধরল। অর্জুন ডাকলেন, স্বপ্না প্লিজ। স্বপ্না বলল, তুমি কোথায় শুয়ে আছো জানো? আর পারলেন না অর্জুন। মুখ এগিয়ে নিয়ে গিয়ে স্বপ্নার ঠোঁটে চুমু খেলেন। চোখ কুঁচকে গেল স্বপ্নার। ধীরে ধীরে সরে গেলেন অর্জুন। হঠাৎ তার মনে ভয় এলো। স্বপ্না বোধহয় টের পায়নি, কিন্তু ওর মুখের অভিব্যক্তিতে স্পষ্ট ব্যাপারটা একটু ভালো লাগেনি। যদি ওর চেতনা ফিরে আসে এবং তাকে মেনে না নেয়, তাহলে মুখ দেখাবেন কি করে? খাট থেকে নেমে যে পাশের ঘরে চলে যাবেন সে সাহসটাও তার হচ্ছিল না। যদি শব্দ হয় এবং সেই শব্দে স্বপ্নার ঘুম ভেঙে যায়। মরার মতন উল্টো মুখী হয়ে পড়ে রইলেন অর্জুন। ক্রমশ একটা খারাপ লাগা তাকে ঘিরে ধরছিল। যাকে তিনি আশ্রয় দিয়েছেন তার অসহায়ত্বের সুযোগ তিনি নিলেন কি করে? কেন এত দুর্বল হয়ে পড়লেন? জীবনের প্রথম চুম্বন এমন তস্করের মতন করে কি লাভ হলো? ঘুম ভাঙলো একটু দেরিতে। ভাঙলো দরজার শব্দ কানে যেতে। পাশ ফিরে দেখলেন স্বপ্না বিছানায় নেই। এখন 7:12। সঙ্গে সঙ্গে কাল রাতের ঘটনাটার কথা মনে আসতেই অর্জুন আড়ষ্ট হলেন। এখনো বুঝতে পারছেন না স্বপ্না নিদ্রিত ছিল কিনা। আই এম সরি, সত্যি বলছি। গলা শুনে দরজায় স্বপ্নাকে দেখে উঠে বসলেন অর্জুন। স্বপ্না বলল, আমি বোধহয় ঘর গুলিয়ে ফেলেছিলাম। তারপর একটু থেমে বলল, আপনি কেন জোর করে ওই ঘরে পাঠিয়ে দিলেন না? জোর করলে কি সেটা শোনার মতো অবস্থায় ছিলে? ইস, কি যে খারাপ লাগছে। ওইটুকু খেয়ে যে এমন কাণ্ড হবে তা তো বুঝতেই পারিনি। উফ, আমি কি সিঁড়ির ওপর বসেছিলাম? আগে। নেমে এলেন অর্জুন। তারপর? তারপর আর কি, একটি ঘুমন্ত মানুষ ওপরে উঠে চলে এলো এই ঘরে। আমার লেপ টেনে পাশে শুয়ে পড়ে দিব্যি ঘুমিয়েও নিল। এ মা, আমি আর কখনো ওই জিনিস খাবো না। চমৎকার। একটা লাইটার জ্বালাতে গিয়ে যারা আঙুল পোড়ায় তুমি তাদের মতো কথা বলছো। কিন্তু এই যে তুমি আমার পাশে নিশ্চিন্তে শুয়ে ঘুমালে, আমি তো তোমার ক্ষতি করতে পারতাম। অর্জুন তাকালেন। অসারে তুমি বলে ফেললে। ক্ষতি?
বড় চোখে তাকালো স্বপ্না। তোমার শরীর নিয়ে যা ইচ্ছে তাই করলে তুমি তো বাধা দিতে পারতে না। আমি জানি আপনি কিছুতেই সেটা করবেন না। জানো? আচ্ছা বেশ, যদি বলি আমি করেছি, তুমি টের পাওনি? যা। মুখে রক্ত জমল স্বপ্নার। অর্জুন আর কথা না বাড়িয়ে বাথরুমে ঢুকে গেলেন। অশ্বত্থামা হত ইতি গজ হলেও কথাটা বলে দিয়ে এখন যেন নিজেকে একটু হালকা লাগলো। স্নান শেষ করে তৈরি হয়ে নিচে নেমে দেখলেন স্বপ্নাও তৈরি। চার বিস্কুট টেবিলে রেখে বলল, আপনার ফ্রিজে আর কিছু নেই? হ্যাঁ, বাজারে যেতে হবে। আপনি তৈরি? সুটকেসটা এখনো বন্ধ করা হয়নি। চা খেতে খেতে সেলফোনের বোতাম টিপতে লাগলেন অর্জুন। অহনা তার বাড়ির কাছাকাছি যে হাসপাতালে আগেরবার চিকিৎসার জন্য গিয়ে থেকেছিল তার নাম্বার তখন স্টোর করে রেখেছিলেন। সেটা পেয়ে যোগাযোগ করলেন। দুবার রিং হতেই অপারেটরের গলা পাওয়া গেল। অর্জুন লাইনটা এনকোয়ারিতে দিতে বললেন। চা খেতে খেতে স্বপ্না দেখল অর্জুনের মুখ গম্ভীর। লোকটা তাকে মিথ্যে বলেছে। সারা রাত পাশে শুলেও তাকে এতটুকুও অসম্মানিত করেনি লোকটা। যতই ঘুমে ডুবে থাক, তার পোশাক যেমন ছিল তেমনই থেকে গিয়েছিল। অবশ্য যদি জড়িয়ে ধরে থাকেন তাহলে আলাদা কথা। ভাবতেই লজ্জা ঝাঁপিয়ে এলো। হ্যালো, আমি অর্জুন দত্ত বলছি। কাল রাত্রে অহনা আমিন নামে এক ভদ্রমহিলা আপনাদের ওখানে ভর্তি হয়েছেন। এখন কেমন আছেন? আপনি ওর কে হন? আমি ওর পরিচিত। খবর পেলাম উনি আপনাদের ওখানে। এখনো সেন্স আসেনি। কি হয়েছে? মানে কদিন আগে মাথায় চোট পেয়েছিলেন। আপনি জানেন না? না। কেসটা এখন পুলিশ তদন্ত করছে, ওদের সঙ্গে যোগাযোগ করুন। ফোন রেখে দিল মেয়েটি। হাঁ হয়ে গেল অর্জুন। স্বপ্না উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, অহনার কি হয়েছে? ও কোথায় ভর্তি হয়েছে? হাসপাতালে। সে কি? কেন? গত রাত্রে প্রথমে তৃণা এবং পরে তৃণার বাবার সঙ্গে হওয়া কথাগুলো স্বপ্নাকে জানালেন অর্জুন। তারপর বললেন, আমি যখন বললাম মাথার চোটের কথা তখন মেয়েটা সেটাকে আমল না দিয়ে পুলিশ দেখিয়ে দিল। তার মানে কাল রাত্রে কি অহনা কোনো অ্যাক্সিডেন্টে জড়িয়ে গিয়েছিল? অ্যাক্সিডেন্ট? ও কি আবার বাড়ি থেকে বেরিয়েছিল? চলুন একবার হাসপাতালে যাব। হ্যাঁ ঠিক আছে, আমার জিনিসগুলো নিয়ে আসি। স্বপ্নার মুখের দিকে তাকালেন অর্জুন। ওগুলো রাখবেন কোথায়? যে আপনাকে আমন্ত্রণ জানিয়েছিল সে তো হাসপাতালে। তাহলে চলুন। বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলেন অর্জুন। দেখলেন প্রতিবেশিনী বৃদ্ধা মিসেস স্কট খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসছেন। গুড মর্নিং ডাটা, আমি তোমাদের দেরি করিয়ে দেব না। তারপর স্বপ্নার দিকে তাকিয়ে বললেন, ইউ আর এ লাকি গার্ল। এতদিন ধরে ডাটাকে দেখছি, 100% ভদ্রলোক। তোমার নাম কি? ও বাই দ্য ওয়ে, আমি মিসেস স্কট। স্বপ্না, আড়ষ্ট গলায় বলল স্বপ্না। বাহ, এখন থেকে তোমার সঙ্গে আশা করি প্রায় দেখা হবে। বাই। বুড়ি চলে গেলে গাড়িতে উঠে অর্জুন বললেন, আমাদের দেশের গ্রামে পুকুরের ধারে যেসব বিধবা বৃদ্ধাদের দেখা যেত, তাদের একজনকে এখানেও পেয়ে গেলেন। সকালের এই সময়টায় নিউ জার্সি থেকে নিউ ইয়র্কে যাওয়াটা মোটেই সুখকর নয়। অর্ধেক দিন স্টেশনে গাড়ি রেখে ট্রেন ধরেন অর্জুন। কিন্তু আজ হাসপাতালে যাবেন এবং স্বপ্না সঙ্গে থাকায় গাড়ি নিয়েছিলেন। ব্রিজে ওঠার আগে বিশাল জ্যাম। যখন হাসপাতালের সামনে পৌঁছলেন তখন 11:30 বেজে গেছে। গাড়ি পার্ক করে হাসপাতালের গেটে পা দিতেই স্বপ্না রবার্টকে দেখতে পেল। বিমর্ষ মুখে দাঁড়িয়ে আছে। স্বপ্না অর্জুনকে বলল, একটু দাঁড়ান, ওই লোকটা অহনার খুব উপকার করে, ওর সঙ্গে কথা বললে বোঝা যাবে। রবার্ট ওদের দেখতে পেয়েছিল। স্বপ্না কাছে কি জিজ্ঞেস করলো, অহনার কি হয়েছে? ও হাসপাতালে কেন? পুলিশ আমাকে এই প্রশ্ন করেছিল, আমি তাদের বলেছি কিছু জানি না। কি করে জানবো? আমি ঘুমোচ্ছিলাম। আমার স্ত্রী ঘুম ভাঙিয়ে বলল ওদের বাড়িতে পুলিশ এসেছে, তারপরে অ্যাম্বুলেন্স। তখন অনেক রাত, আমি জানবো কি করে? কারো কাছে কিছু শোনেননি? শুনেছি একটু আগে ওর সেন্স ফিরেছে, বাট স্টিল নট আউট অফ ডেঞ্জার। রবার্ট বলল, এত ভালো মেয়ে আমি কখনো দেখিনি। ঈশ্বরের কাজ হলো বেছে বেছে ভালোদের ক্ষতি করা। পুয়ার গার্ল। অর্জুন জিজ্ঞেস করলেন, অহনার কি হয়েছিল? ওকে ছুরি মেরেছে বুকে পেটে।
আমার মনে হয় তোমরা জনসনের সঙ্গে কথা বললে ঠিকঠাক জানতে পারবে, ও ভেতরে আছে। অর্জুন জিজ্ঞেস করলেন, ত্রিনা কি ভেতরে? না, ও বাড়িতে। রবার্ট কাঁধ নাচালো, ওর বাবার সঙ্গে। ভেতরে ঢুকলেন অর্জুন। এনকোয়ারিতে গিয়ে জানতে পারলেন অহনার অবস্থা ভালো নয়। ওর সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না, এমনকি পুলিশকেও নিষেধ করা হয়েছে বিরক্ত করতে। এই অবস্থায় যখন কিছুই করার নেই, তখন আর হাসপাতালে দাঁড়িয়ে থেকে কি হবে বলে বেরিয়ে যেতে পারতেন অর্জুন। কিন্তু মধ্যরাত্রে কেউ অহনাকে ছুরি মেরে ক্ষতবিক্ষত করেছে, এটা শোনার পর কৌতূহল বেড়ে গিয়েছিল। কে সেই আততায়ী? পাশে দাঁড়িয়েছিল স্বপ্না। বলল, নিচে 2 প্রৌঢ়া মহিলা আর জনসন নামে একটি কালো লোক ভাড়ায় থাকে। জনসন সম্পর্কে অহনার ধারণা খুব ভালো ছিল, আর 3 তলায় একজন পুলিশ অফিসার আর তার বউ গতকালই ভাড়া নিয়ে এসেছেন। মূল দরজা সবসময় বন্ধ থাকে, তাহলে বাড়ির ভেতরের কেউ ওকে মেরে ফেলতে চেয়েছিল। আচ্ছা, ওই গাঁজা খাওয়া বউটা নয় তো? কে সে? ওই পুলিশ অফিসারের বউ। কালও বাড়িতে এসে আমার কাছ থেকে $20 ধার নিয়ে গাঁজা খেয়ে এসেছিল। বেশ বড়সড় চেহারা। হয়তো ওকে ওই নিয়ে কিছু বলেছিল, তাই। স্বপ্না থেমে গেল। জনসনকে আপনি দেখেছেন? হ্যাঁ, অহনার সঙ্গে বাড়িতে ঢোকার সময় এক ঝলক, কিন্তু এখন দেখলে ঠিক চিনতে পারবো কিনা জানি না। এই ঘরে ভিজিটার্সদের ভিড়। অর্জুন তাকালেন। রবার্টের কথা অনুযায়ী জনসন এখানেই আছে। কালো মহিলা কয়েকজন আছেন, কিন্তু কোনো কালো পুরুষ চোখে পড়ল না। এই সময় রবার্ট এগিয়ে এলো। আই এম সরি, ওই জনসনকে পুলিশ স্টেশনে যেতে হয়েছে, ওকে পুলিশ ডেকে পাঠিয়েছে। এইমাত্র ফোনে জনসন আমাকে জানিয়েছে, আমি সেখানেই যাচ্ছি। তোমরা কি যেতে চাও? অর্জুন স্বপ্নাকে বললেন, আপনি এখানে অপেক্ষা করুন, আমি দেখে আসছি। আমিও যাব। না, আপনি ট্যুরিস্ট ভিসায় আছেন। খামোকা পুলিশের সামনে গিয়ে কি লাভ? ওরা তো আপনার পরিচয় জানতে চাইতে পারে। স্বপ্না দমে গেল, মুখে ছায়া নামল। অর্জুন হাসলেন। ভয় পাওয়ার মতো কিছু হয়নি। ওই চেয়ারে আরাম করে বসে চারপাশ দেখুন, আমি ঘন্টাখানেকের মধ্যেই ফিরব। যেহেতু কথাগুলো বাংলায় হলো, তাই রবার্ট বুঝতে পারল না। অর্জুন তাকে বললেন, লেটস গো। আমি অর্জুন। আমি ওই সুন্দরী মহিলাকে কালই প্রথম দেখেছি। তুমি ওর কেউ? বন্ধু ভেবে নাও। হাঁটতে হাঁটতে বললেন অর্জুন। তুমি অহনাকে চেনো? হ্যাঁ, কয়েকবার কথা হয়েছে। তা কি বলল? বেঁচে যাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা তো সবাই চাই ও ভালো হয়ে ফিরুক। ফেরার পর আরো বড় সমস্যার মুখোমুখি হতে হবে মেয়েটাকে। ও হ্যাঁ, আমার গাড়িটাকে তুমি ফলো করো। রবার্ট আচমকা কথা শেষ করলো। রবার্টের গাড়িকে অনুসরণ করতে করতে অর্জুনের মনে হলো ওই লোকটা সব জানে, কিন্তু মুখটা খুলছে না। দূর থেকে জনসনকে দেখিয়ে দিল রবার্ট। বিশাল লম্বা মোটা সোটা এক কালো প্রৌঢ়। একজন পুলিশ অফিসার ওর সঙ্গে কথা বলতে বলতে নোট নিচ্ছে। কাছে গিয়ে রবার্ট নিজের পরিচয় দিল। আমি রবার্ট, অহনার প্রতিবেশী। ওকে অনেক দিন থেকে চিনি। ও আমার মেয়ের মতো। আপনি ওখানে অপেক্ষা করুন, আমি এর সঙ্গে কথা বলছি। ওকে, বলে রবার্ট দূরের একটা চেয়ারে গিয়ে বসল। অফিসার অর্জুনের দিকে তাকালেন। ইয়েস। অর্জুন নিজের নেম কার্ড এগিয়ে দিল। অফিসার সেটা দেখলেন। হ্যাঁ, বলুন। অহনাকে আমি কাল সন্ধেবেলায় দেখেছিলাম। মাঝরাত্রে খবর পাই ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাস্ট আ মিনিট। আপনি নিউ জার্সিতে থাকেন? কে খবর দিয়েছিল? আমার একটা জিনিস জানার দরকার হওয়াতে আমি 11টা নাগাদ ফোন করি। প্রথমে কেউ ফোন ধরেনি। দ্বিতীয়বারে ওর মেয়ে রিসিভার তুলে জানায় যে অহনা বাইরে গেছে। আমাকে কথা বলতে না দিয়ে ফোনটা কেটে দেয় সে। তার কিছুক্ষণ পরে আবার যখন আমি ফোন করি, তখন এক ভদ্রলোক সাড়া দিয়ে বলেন তিনি মেয়েটির বাবা এবং অহনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বেশ বিরক্ত হয়েই কথা বলছিলেন। আমি হাসপাতালে গিয়ে শুনলাম কেউ ওকে ছুরি দিয়ে আঘাত করেছে। ওর মতো মেয়েকে কেন কেউ করবে সেটা? যে করেছে সে কি বাড়ির কেউ? মানে আমরা খুব আপসেট হয়ে পড়েছি অফিসার। বসুন। অফিসার সামনের চেয়ার দেখিয়ে বললেন। অর্জুন বসলেন। আপনার সঙ্গে মিসেস অহনার পরিচয় কতদিনের? অফিসার জিজ্ঞেস করলেন। এই মাত্র কয়েকদিন। ওর বাড়িতে আপনি কাল গিয়েছিলেন কেন? মানে উনি যেতে বলেছিলেন চা খাওয়ার জন্য। একে দেখেছেন? না। আচ্ছা, জনসন, আপনি ওকে দেখেছেন? জনসন মাথা নেড়ে নিঃশব্দে না বলল। আপনি যখন ওই বাড়িতে গিয়েছিলেন তখন আপনাকে কে কে দেখেছিল?
মনে করার চেষ্টা করলেন অর্জুন। তৃণার সঙ্গে তার দেখা হয়নি। একেবারে বেরোবার সময় অহনার নতুন ভাড়াটেকে গাড়ি থেকে নামতে দেখেছিলেন। তার কথা জানালেন অর্জুন। ওর মেয়ে কি বাড়িতে ছিল না? আমি সেটা জানি না, সে ভেতর থেকে অ্যাটলিস্ট বেরিয়ে আসেনি। মিস্টার ডাট, আপনার কার্ড আমি রাখলাম, যদি প্রয়োজন হয় আপনার সঙ্গে যোগাযোগ করব। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু একটা কথা জিজ্ঞেস করতে পারি? অফিসার তাকালেন। অপরাধী কি ধরা পড়েছে? এখনো পড়েনি, কিন্তু পড়বে। অহনা কি বাড়ির ভেতরেই? হ্যাঁ, কিন্তু বাড়িতে ঢুকলো কি করে? ঢুকেছিল, কিন্তু পালিয়েছে ব্যালকনি থেকে লাফিয়ে পড়ে। পড়ার সময় নিজের অজান্তে কিছু ফেলে গেছে, যেটা দিয়ে ওকে আইডেন্টিফাই করা সহজ হয়ে যাবে। ওকে। বাইরে বেরিয়ে এসে গাড়ির ভেতর মিনিট 10 বসে থাকলেন অর্জুন। একটা লোক মধ্যরাতে কারো সাহায্য ছাড়া বাড়িতে ঢুকতে পারে না। ঢুকে অহনাকে ছুরিতে আহত করলো কেন? এই সময় জনসনকে দেখতে পেলেন অর্জুন। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে মাথা নিচু করে হাঁটছে। গাড়ি থেকে নেমে অর্জুন ডাকলেন, হাই জনসন। জনসন দাঁড়ালো, তাকালো, মাথা নাড়ল। আমি অহনার ওয়েল উইশার, তোমার সঙ্গে একটু কথা বলতে পারি? আমি এখন হাসপাতালে যাব। হ্যাঁ বেশ, তো যেতে যেতে কথা বলি, প্লিজ উঠে এসো। গাড়িতে উঠে জনসন বিড়বিড় করলো কিছু। অর্জুন বুঝতে পারলেন না। লোকটার চেহারা দেখলে যে কোনো বাঙালি শিশু ওকে দৈত্য ভাববে। নিউ ইয়র্কের রাস্তায় এই চেহারার হাজার হাজার কালো দেখা যায়। তাদের কারোর কারোর ব্যবহার বেশ খারাপ। অহনার ব্যাপারটা তুমি কখন জানতে পারলে জনসন? নো মোর কোয়েশ্চেন। পুলিশ আমার মুখ ব্যথা করিয়ে দিয়েছে। আই এম সরি, কিন্তু আসলে আমি তো কিছুই জানি না। অহনা আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। ওর এরকম কি করে হলো সেটা তো আমি ভাবতেই পারছি না। শি ইজ আ গুড গার্ল। ওর কোনো সমস্যা হলেই আমাকে ফোন করতো। আমার ল্যান্ডলেডি বলে কোনো দূরত্ব রাখতো না। শুধু কাল রাত্রে যদি ও আমাকে ফোন করতো। শব্দ করে শ্বাস ফেলল জনসন। কিছুক্ষণ চুপচাপ গাড়ি চালালেন অর্জুন। হঠাৎ সোজা হয়ে বসার চেষ্টা করলো জনসন। তৃণার চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। ঘড়িতে তখন রাত 11:15। এমন কিছু রাত নয়। আমি ভোর 4টের সময় উঠি বলে 9:30 শুয়ে পড়ি। চিৎকারটা শুনে বুঝলাম দোতলায় কোনো বিপদ হয়েছে। তাড়াতাড়ি ওপরে উঠে গেলাম। অহনার ফ্ল্যাটের দরজা খোলা দেখে আমি অবাক হলাম। ওদের শোয়ার ঘরে যাওয়ার প্যাসেজে তৃণা মেঝেতে বসে দুহাতে মুখ ঢেকে কাঁদছে এবং ওর পরনে কোনো পোশাক নেই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে আঙুল দিয়ে ওর শোয়ার ঘর দেখিয়ে দিল। ঘরের দরজায় গিয়ে দেখলাম অহনা মেঝেতে পড়ে আছে। রাত পোশাকটা রক্তে ভেসে যাচ্ছে। আমি দৌড়ে বসার ঘরে ফিরে পুলিশকে ফোন করলাম। হাসপাতালে বললাম অ্যাম্বুলেন্স পাঠাতে। তারপর তৃণাকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল। সে কোনো জবাব না দিয়ে দৌড়ে চলে গেল তার মায়ের ঘরে। আমি অহনাকে কথা বলাবারও চেষ্টা করলাম, কিন্তু ওর তখন জ্ঞান ছিল না। পুলিশ আর অ্যাম্বুলেন্সও তখনই চলে এলো। ওরা স্ট্রেচারে শুয়ে অহনাকে হাসপাতালে নিয়ে গেল। অফিসার আমার কাছে জানতে চাইলেন কি হয়েছে। তা উনি এমনভাবে কথা বলছিলেন যেন আমি অহনাকে ছুরি মেরেছি। যা ঘটেছিল সেটা শোনার পরেও ওরা অন্তত বিশ্বাস করছিলেন না। ওপরে যে নতুন ভাড়াটে এসেছে, সেই মিস্টার জোন্স, তিনিও নেমে এসেছিলেন। তিনিও বললেন মেয়ের গলায় চিৎকার শুনেছেন। যেহেতু তিনি একজন পুলিশ অফিসার, তাই পুলিশ আমাকে আর অ্যারেস্ট করেনি। অনেক ডাকাডাকির পর তৃণা ওর মায়ের পোশাক পরে বেরিয়ে এসেছিল। ও সোজাসুজি বলেই দিল যে ওর বয়ফ্রেন্ড এসেছিল, ওরা পড়াশুনো নিয়ে কথা বলছিল। ওর মা সেটা পছন্দ করেনি এবং খারাপ কথা বলছিল। বয়ফ্রেন্ড মারতে গিয়েছিল, তৃণা নাকি ভয় পেয়ে টয়লেটে চলে গিয়েছিল। বেরিয়ে এসে দেখে তার মা মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর বয়ফ্রেন্ডটা নেই। আতঙ্কে সে চিৎকার করে ওঠে এবং তখন নাকি আমি ওপরে উঠে আসি। পুলিশ অনুমান করছে যে বয়ফ্রেন্ড ব্যালকনি থেকে লাফিয়ে নিচে নেমে চলে গেছে। তৃণা তার বাবাকেও খবর দেয়, তিনিও চলে আসেন। আমি তখন পুলিশের সাহায্যে গাড়িতে হাসপাতালে যাই। জনসন থামল। তৃণা ওর বয়ফ্রেন্ডের নাম বলেছে? প্রথমে বলতে চাইনি, পরে বলেছে। সেল নাম্বারও পুলিশকে দিয়েছে, কিন্তু বয়ফ্রেন্ড সেলটা বন্ধ করে রেখেছে। কিন্তু অহনার অজান্তে ছেলেটা তৃণার ঘরে গেল কি করে? মানে নিচ থেকে লাফিয়ে ব্যালকনিতে তো নিশ্চয়ই ওঠা যায় না। জনসন তাকালো। লুক ম্যান, এই মেয়েটা প্রচণ্ড মিথ্যে বলেছে। পুলিশকেও বলেছে বয়ফ্রেন্ড নাকি ওর মাকে জানিয়ে এসেছিল। তাই যদি হয়, আসার পরে অহনা রেগে যাবে কেন? আমি যখন তৃণাকে মেঝের ওপর বসে কাঁদতে দেখি, তখন ও সম্পূর্ণ নগ্ন ছিল। আচ্ছা, নগ্ন হয়ে কি কেউ পড়াশুনো করে?
আমার মনে হয় মাকে লুকিয়ে ত্রিনাই ছেলেটাকে মেন দরজাটা খুলে দিয়েছে। অহনা নিশ্চয়ই ওদের সেক্স করতে দেখে ফেলেছিল, দেখে আর মাথা ঠান্ডা রাখতে পারেনি, বোধহয় ছেলেটাকে মারে। আর ওই ছেলে নিশ্চয়ই ছুরি ক্যারি করত। যেভাবে ও অহনার শরীরে ছুরি চালিয়েছে তাতে বোঝাই যায় ওর মনে কোনো দয়া মায়া নেই। ও হয়তো মেরেই ফেলতে চেয়েছিল, কিন্তু অবাক কাণ্ড, ছুরিতে আহত হওয়ার সময় অহনা চিৎকার করেনি। কেন? হয়তো সুযোগ পায়নি। অর্জুন গম্ভীর। হ্যাঁ, হতে পারে। ছেলেটা ব্যালকনি দিয়ে পালিয়েছে বলে ত্রিনা জানিয়েছে, সেটা ও কি করে জানলো? ওর কথা অনুযায়ী সে সময় তো ও টয়লেটে ছিল। আমার মনে হচ্ছে ছেলেটা চলে যাওয়ার পরে ত্রিনা চিৎকারটা করেছে, কিন্তু তখন ওর খেয়াল ছিল না যে ওর পরনে কোনো পোশাক নেই। তুমি বলতে চাইছো ত্রিনা ছেলেটাকে আড়াল করেছে? হ্যাঁ, আড়াল করতেই চেয়েছিল, কিন্তু ওর বয়সটা কম তো, ম্যাচিউরিটি আসেনি। পুলিশের জেরার কাছে বেশিক্ষণ মিথ্যে বলতে পারবে না। কিন্তু পুলিশ তো ওকে অ্যারেস্ট করেনি। ছেলেটাকে পাওয়ার পর পুলিশ যা করার তা করবে। জনসন মাথা নাড়ল। অহনা গর্ব করে বলতো ওর দেশের মেয়েরা বিয়ের আগে সেক্স করে না। টিনেজাররা তো নয়। ও সবসময় মেয়েকে আগলে রাখার চেষ্টা করত, কিন্তু এই দেশে থেকে সেটা যে সম্ভব নয় সেটা তো আরেকবার প্রমাণিত হলো। কিন্তু জনসন, তুমি তো অহনার ভাড়াটেদের একজন। বাকিরা কি তোমার মতন হাসপাতালে যাওয়া আসা করছে? আমি দেখিনি। তা তুমি কেন করছো? আরে করবো না, অবশ্য কিবা করছি, কিবা আমার ক্ষমতা। অহনা আমাকে কত সাহায্য করতো, ঠিক সময় বাড়ি ভাড়া না দিলেও কিছু বলতো না। সবার ওপরে পৃথিবীতে অহনাই একমাত্র মেয়ে যে আমাকে ভাই বলে ডেকেছিল। আমার বাবা মায়ের 5টা ছেলে, নো ডটার। নো ওয়ান কল্ড মি আ ব্রাদার। এত বড় সম্মান যে দিয়েছে তাকে ঈশ্বর সুস্থ করে দিন এই প্রার্থনা করছি কাল রাত থেকে। চোখ বন্ধ করলো জনসন। এনকোয়ারি কোনো নতুন তথ্য দিল না। রক্ত দেওয়া হচ্ছিল, দুপুরে অপারেশন হবে। যেহেতু অহনা একজন একা মহিলা এবং ওর মেয়ে এখনো প্রাপ্তবয়স্কা নয়, তাই কাগজপত্রে যে সই দরকার তা ভাড়াটে হিসেবে জনসন দিতে চাইল। এনকোয়ারির মেয়েটি জনসনকে হাসপাতালের অফিসে গিয়ে সুপারভাইজারের সঙ্গে দেখা করতে বলল। অর্জুন নিজের কার্ড জনসনকে দিলেন। প্রয়োজন হলেই আমাকে ফোন করবে, আমি কিন্তু চিন্তায় থাকব। স্বপ্নাকে নিয়ে একটা মেক্সিকান রেস্টুরেন্টে ঢুকলেন অর্জুন। খিদে পেয়েছে বেশ। আর ঠিক তখনই ফোনটা এলো। পরিচিত যে ভদ্রলোককে অর্জুন স্বপ্নার কাজের কথা বলেছিলেন তিনি জানাচ্ছেন ওয়ার্ক পারমিট ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ রাজি হচ্ছে না। ভদ্রলোক দুঃখ প্রকাশ করলেন। চেয়ারে বসে স্বপ্না জিজ্ঞেস করল, কি হলো, কোনো খারাপ খবর? না না, মাথা নাড়লেন অর্জুন। খাবারের অর্ডার দিয়ে অর্জুন চোখ বন্ধ করলেন। স্বপ্না জিজ্ঞেস করল, কাল রাত্রে অহনাকে কে ছুরি মেরেছে, কোনো গুন্ডা? না, ওর মেয়ে ত্রিনার বয়ফ্রেন্ড। অত রাত্রে বাড়িতে ঢুকলো কি করে? সম্ভবত মাকে না জানিয়ে ত্রিনাই দরজা খুলে দিয়েছিল। কি কাণ্ড! ওর মেয়ে তো নেহাতি বাচ্চা, স্কুলে পড়ে। এদেশে 14 বছরের মেয়েও প্রেগনেন্ট হয়, কেউ কেউ মা হয়ে যায়। কিন্তু অহনা তো ওকে স্কুলে নিয়ে যাওয়া আসা করতো। ও আবার বয়ফ্রেন্ড জোগাড় করার সুযোগটা পেল কি করে? হাসলেন অর্জুন। পাথরের খাঁজে ফুল ফুটলে মৌমাছি কি করে টের পায়? ছেলেমেয়েরা একসঙ্গে পড়ে, 1-2 গ্লাস ওপরের কারোর সঙ্গে ভাব হতে কতক্ষণ? যেহেতু ত্রিনার বাইরে যাওয়ার স্বাধীনতা ছিল না, তাই মরিয়া হয়ে ছেলেটাকে বাড়িতে আসতে বলেছিল। হয়তোবা ছেলেটাও চাপ দিয়েছিল খুব। ও জানতো মা কখন শুয়ে পড়ে, হয়তো তার পরে দরজা খুলে দিয়েছিল। অহনা যে হঠাৎ তখন তার ঘরে যাবে সেটাও ভাবতে পারেনি। আমার বিশ্বাস সেটা জানা থাকলে ও ছেলেটাকে ডাকতো না। আমি তো ভাবতেই পারছি না, ওইটুকু মেয়ে। স্বপ্না বলল, আচ্ছা, ওরা যে খারাপ কিছু করছিল তার তো কোনো প্রমাণ নেই। না হলে অহনা অত ক্ষেপে যেত না। ত্রিনাকে নগ্ন অবস্থায় জনসন দেখতে পেতও না। আপনি খাওয়া শুরু করুন, দেখুন মেক্সিকান খাবার আপনার পছন্দ হয় কিনা। অর্জুনের কিছু কাজ ছিল। স্বপ্না বলল, আপনি আমাকে হাসপাতালে নামিয়ে দিন, কাজ শেষ করেই না হয় আসবেন। অর্জুন আপত্তি করলেন না। হাসপাতালে ঢুকে স্বপ্না দেখলো জনসন এনকোয়ারিতে কথা বলছে। সে পাশে দাঁড়ালো। এখন কেমন আছে? সেন্স ফিরে এসেছে, কিন্তু কথা বলতে চাইছেন না। আপনারা ডক্টর আলীর সঙ্গে দেখা করুন, 2তলার 3 নম্বর ঘর। স্বপ্না পা বাড়াতে জনসনও সঙ্গে নিল। ডক্টর আলী প্রবীণ মানুষ, পাকিস্তানের লোক। ইংরেজিতেই বললেন,
মহিলা খুব আপসেট হয়ে পড়েছেন, চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে। এই অবস্থায় ব্যাপারটা ঠিক নয়। যে যে কন্ডিশন ঠিক থাকলে অপারেশন করা যেত সেটা এখনো হয়নি বলে আমরা অপেক্ষা করছি। জনসন জিজ্ঞেস করলো, ডক্টর অহনা বাঁচবে তো? একজন ডাক্তার শেষ পর্যন্তই আশাবাদী হয়ে থাকেন। বলেই তাকালেন স্বপ্নার দিকে। আপনাকে উনি চেনেন? হ্যাঁ, কাল দুপুরেও আমরা একসঙ্গে ছিলাম, স্বপ্না বলল। আমরা ওর সঙ্গে কাউকেই দেখা করতে দিচ্ছি না, কিন্তু আপনি আমার সঙ্গে চলুন, দেখা যাক আপনাকে দেখে ওর মধ্যে কোনো পরিবর্তন হয় কিনা। স্বপ্না ডক্টর আলীকে অনুসরণ করল। জনসনের সঙ্গে যেতে চাইলে ডক্টর আলী নিষেধ করলেন, তাকে নিচে অপেক্ষা করতে বললেন। যে ঘরে অহনাকে রাখা হয়েছে সেখানে একজন নার্স দাঁড়িয়েছিলেন। ডক্টর আলী তাকে নিচু গলায় কিছু প্রশ্ন করলেন। স্বপ্না দেখছিল অহনাকে। বুক পর্যন্ত সাদা চাদরে ঢাকা, দুটো হাতেই ব্যান্ডেজ, গলাতেও ব্যান্ডেজ, চোখ বন্ধ। ডক্টর আলী ইশারা করলেন স্বপ্নাকে। স্যালাইন এবং রক্তের বোতল থেকে নল নামিয়ে শরীরে যোগ করে দেওয়া আছে। স্বপ্না নিচু হয়ে বলল, অহনা, আমরা তোমার পাশে আছি। ধীরে ধীরে চোখ খুলল অহনা। খুলতেই জল গড়িয়ে এলো। ব্যাগ থেকে রুমাল বের করে সেই জল মুছিয়ে দিল স্বপ্না। একদম কাঁদবে না, মনে জোর আনো, সব ঠিক হয়ে যাবে। ঠোঁট ফাঁক হলো একটু। খুব নিচু স্বরে অহনা বলল, আমি হেরে গেলাম। একদম না, বেশ জোর দিয়ে বলল স্বপ্না। অদ্ভুত একটা হাসি চলকে উঠল অহনার ঠোঁটের কোণে। তারপর বলল, একা, কি একা, উহ। তারপর চোখ বন্ধ হয়ে গেল। ডক্টর আলী এগিয়ে এসে ওর পালস দেখলেন, একটু খুশি হলেন, বললেন, থ্যাংক ইউ, আপনাকে দেখে ও উত্তেজিত হয়নি। ঘণ্টাখানেক পরে রবার্ট এলো বিমর্ষ মুখে। জনসন এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলে মাথায় হাত রাখল। স্বপ্না পাশে এসে দাঁড়ালো। কি হয়েছে? একটু আগে পুলিশ একটা ছেলেকে নিয়ে অহনার বাড়িতে এসেছিল, সেই নাকি ছুরি মেরেছে। তাকে ধরতে পারার পর সে সব কথা কনফেস করেছে। কোথায় হয়েছিল সেটাও সে পুলিশকে দেখিয়ে দিয়েছে। তার স্টেটমেন্ট শুনে পুলিশ ত্রিনাকেও অ্যারেস্ট করেছে। তার বিরুদ্ধে অভিযোগ সে অহনাকে আরও উত্তেজিত করেছিল এবং ঘটনার পর ছেলেটাকে পালাতে সাহায্য করেছিল। রবার্ট বলল। ভগবান! চোখ বন্ধ করল স্বপ্না। জনসন বলল, যাকেও ভালো করে চেনে না তার সঙ্গে সেক্স করতে বাধা দিয়েছিল বলে নিজের মাই শত্রু হয়ে গেল। কি করে জানলে ওরা সেক্স করছিল? স্বপ্নার খারাপ লাগলো। রবার্ট বলল, ছেলেটা স্বীকার করেছে। ত্রিনা নাকি কিছুদিন থেকে ওকে প্রভোগ করছিল সেক্সের জন্য। ত্রিনাই নাকি ওর ক্লাসের এক বান্ধবীর কাছ থেকে কন্ডোমও চেয়ে এনেছিল। ওর বাবা? জনসন জিজ্ঞেস করল। উকিলের কাছে গিয়েছে ত্রিনার জন্য জামিনের ব্যবস্থা করতে। মেয়েকে কিছু বলেনি? স্বপ্না জানতে চাইল। না, আমি কথাটা তুলতেই সে বলল এটা স্বাভাবিক ঘটনা, এদেশে থাকলে এটা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। রবার্ট মাথা নাড়ল। আর একটা কথা পুলিশকে বলেছে লোকটা, অহনার স্বভাব হলো কারোর সঙ্গে অ্যাডজাস্ট না করা, রাগলে অন্ধ হয়ে যায়। ত্রিনা জন্মাবার পর অহনা নাকি ওকে ওর এক বান্ধবীর সঙ্গে একটু ঘনিষ্ঠ অবস্থায় দেখে খুন করতে গিয়েছিল। না পেরে মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়েছিল। থানায় ক্ষমা চাওয়া সত্ত্বেও আর ফিরে যায়নি। ডিভোর্স আদায় করে ছেড়েছে, তবে কোনো ক্ষতিপূরণ চায়নি। জনসন জিজ্ঞেস করল, অহনাকে কেমন দেখলেন? খুব খারাপ, বলল সব শেষ হয়ে গেছে। সন্ধ্যের মুখে স্বপ্নাকে নিয়ে বাড়ি ফিরছিলেন অর্জুন। দুজনের কেউই কোনো কথা বলছিলেন না। অহনার ব্যাপারটা দুজনকেই খুব চাপে রেখেছিল। হঠাৎ ফোন বাজলো। গাড়ি তখন চলছিল নিউ জার্সির জঙ্গুলের রাস্তায়। ওটাকে একপাশে দাঁড় করিয়ে সাড়া দিলেন অর্জুন। মৃণালের গলা শুনলেন। দাদা, মৃণাল বলছি। হ্যাঁ, কোনো খবর? পাওয়া গিয়েছে 1 তারিখ থেকে জ্যাকসন হাইটের কাছে 800 চাইছে। আপনি বললে কনফার্ম করব। মৃণাল বলল, সে তো অনেক দেরি, আর তাছাড়া ভাড়াটাও একটু বেশি হয়ে যাচ্ছে। দাদা, এর কমে তো নিউ ইয়র্কে ঘর ভাড়া পাওয়া যায় না, আর যিনি এখন ভাড়ায় আছেন তিনি 30 তারিখে চলে যাবেন, তার আগে তো সম্ভব নয়। কিন্তু আমি যে কনফার্ম করতে পারছি না মৃণাল। ওকে, রাখছি দাদা। বাড়ি ফিরে পোশাক বদলে চা খেয়ে হাসপাতালে ফোন করে জানলেন অর্জুন, অহনার অপারেশন হয়েছে। কাল সন্ধ্যের আগে কিছু বলা যাবে না। স্বপ্না বসেছিল চুপচাপ। অর্জুন বললেন, মাত্র কয়েকদিনের আলাপ, অথচ দেখুন
ভদ্রমহিলার জন্য মনে মনে সবসময় প্রার্থনা করছি ঈশ্বর যেন সদয় হয়ে বাড়ি ফিরিয়ে দেন। আমার তো একদিনের আলাপ, কিছুতেই ওর মুখ, হাসি, কথা বলার ধরন কিছুই ভুলতে পারছি না। দেখা হতে ত্রিনা কি সহজ গলায় বলেছিল, হাই, আই এম ত্রিনা। আমি মাসি বলতে বলায় ও আন্টি বলেছিল। সেটা বোধহয় অহনা পছন্দ করেনি। মেয়েকে একেবারে বাঙালি মায়ের মতো করে মানুষ করতে চেয়েছিল। আচ্ছা, যে মেয়েকে জন্ম দেওয়ার পর তিল তিল করে বড় করলো, কত কি শেখালো, সেই মেয়ের শরীরে যৌবন আসার পর একটা অচেনা ছেলের জন্য মাকে অপমান করলো, মাকে ছুরি মারার পর ছেলেটাকে পালাবার সুযোগ করে দিল। এটা কি করে সম্ভব? স্বপ্না যেন সেই ছুরির আঘাত অনুভব করলো। এক ধরনের কাঁকড়া আছে যারা একটু বড় হয়েই মাকে খেয়ে ফেলে। এই জেনারেশনটা হলো ওই কাঁকড়াদের মতো। ডানায় শক্তি এলে কেউ বাড়ি থেকে কোনো অছিলায় বাইরে চলে যায় চাকরি নিয়ে। এরা তথাকথিত ভালো ছেলে। কেউ কেউ বাড়িতে থেকে স্বাধীনতা ভোগ করার নামে মা বাবাকে দুঃখিত করে। গোটা পৃথিবীতেই এরা আছে। অর্জুন বলতেই মাথা নাড়ল স্বপ্না। না, পশ্চিমবাংলা কলকাতায় নেই। আছে, হয়তো আপনার জানা নেই। অর্জুন বললেন, যাগে, একটু আগে খবর পেলাম সামনের মাসের 1 তারিখে ফ্ল্যাট পাবেন আপনি, 800 টাকা ভাড়া। $800? হ্যাঁ, ওই $800। অর্জুন বললেন, 1 তারিখের এখনো অনেক দেরি। আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি কি? স্বপ্না তাকালো। আপনি ট্যুরিস্ট ভিসায় এসেছেন, এদেশের সব তো একেবারে দেখা সম্ভব নয়। আপনি এই ইস্ট কোস্টের দ্রষ্টব্য জায়গাগুলো দেখে নিন, যেমন ধরুন নায়াগ্রা ফলস, ওয়াশিংটন শহর, ফ্লোরিডা। তারপর? ততদিনে তো মাস শেষ হয়ে যাবে। তখন আপনার সামনে দুটোই পথ খোলা থাকবে। এক হচ্ছে ঘরটা ভাড়া নিয়ে নেওয়া, নিয়ে কিভাবে থাকবেন সেটা আপনি ঠিক করবেন। আর 2, আপনি কলকাতায় ফিরে যাবেন। এবার আপনি ঠিক করুন। স্বপ্না উঠে দাঁড়ালো, তারপর সোজা সিঁড়ি দিয়ে নিজের ঘরে চলে গেল। কাল রাত্রে ডাকা সত্ত্বেও স্বপ্না নেমে আসেনি। বলেছে তার খিদে নেই। মেয়েটা সারাদিনে কিছু খেয়েছিল কিনা জানা নেই। হাসপাতালের ক্যান্টিনে খেলেও খেতে পারে। তাই আর খাওয়ার জন্য জোর করেননি অর্জুন। গত রাতের থেকে যাওয়া চিকেন আর ভাত গরম করে নিয়ে খেয়েছিলেন তিনি। আগামীকাল বাজার করতেই হবে, অন্তত 1 সপ্তাহের জন্য। সকালে ঘুম থেকে উঠে চা বানিয়ে দেখলেন স্বপ্না নেমে আসছে। সুপ্রভাত, আপনার চা। ধন্যবাদ। সেল ফোনের বোতাম টিপলেন অর্জুন। হাসপাতালের এনকোয়ারি সাড়া দিল। অর্জুন বললেন, মর্নিং ম্যাডাম, আমি অর্জুন দত্ত। গতকাল অহনা আমিনের অপারেশন হয়েছিল। উনি ছুরিতে আহত হয়েছিলেন। এখন কেমন আছেন অহনা? স্বপ্না দেখল অর্জুনের চোখ বন্ধ হয়ে গেল। মুখের মাসলগুলো টিরটির করে কাঁপছে। কোনো মতে বললেন, ওহ ভগবান। কি হয়েছে? স্বপ্না উদ্বিগ্ন। অহনা নেই, ভোর 4টের সময় মারা গিয়েছে। অর্জুনের গলার স্বর অচেনা হয়ে গেল। বসে পড়ল স্বপ্না। মিনিট 3 পর অর্জুন বললেন, এর নাম জীবন। হঠাৎ মুখ তুলল স্বপ্না। আমার একটা উপকার করবেন? অর্জুন তাকালেন না। আর কখনো কিছু চাইব না আপনার কাছে। আমাকে আজই কলকাতায় ফিরে যাওয়ার টিকিটের ব্যবস্থা করে দিন। দেবেন? অর্জুন তাকালেন। আমি এখানে একা থাকতে পারবো না। অহনাই পারল না, আমি কি করে পারবো? প্লিজ, করুণ গলায় বলল স্বপ্না। আজই চলে যেতে চান? একটু ঘুরে বেড়াবেন না? অসম্ভব, এরপর আর নয়। স্বপ্না বলল, কাল সারা রাত ধরে ভেবেছিলাম, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিলাম না। আজ অহনার খবরটার পর আর কোনো দ্বিধা আমার নেই। আমি চলেই যাব। অর্জুন কোনো জবাব না দিয়ে উঠে দরজা খুলে বাইরে চলে এলেন। অনেকদিন পরে নিউ জার্সির আকাশ নরম রোদে ঝলমল করছে। এই আকাশ অহনা আর কোনোদিন দেখতে পাবে না। জন এফ কেনেডি এয়ারপোর্টের টার্মিনালগুলোয় ঢোকার রাস্তা প্রায় মাইলখানেক দূর থেকেই আলাদা হয়ে যায়। এখানেই গুলিয়ে যায় অনেকের। অর্জুন ইন্ডিকেটর বোর্ড দেখে ঠিকঠাক চলে এলেন এমিরেটসের টার্মিনালে। আজ ওর পরিচিত ট্রাভেল এজেন্ট অনেক কাঠখড় পুড়িয়ে স্বপ্নার টিকিটের ব্যবস্থা করে দিয়েছেন। ও এসেছিল 1 ওয়ে টিকিট কেটে। স্বপ্নার সঞ্চয় থেকে মোটা অঙ্ক কমে গেল টিকিটের দাম মেটাতে। ট্রলিতে সুটকেস তুলে দিয়ে অর্জুন বললেন, এখানে গাড়ি রাখা যাবে না। আমি খামোখা পার্কিংয়ে যেতে চাই না। বোর্ডিং কার্ড নিয়ে প্লেনে উঠে বসুন। দুবাইতে কয়েক ঘন্টা শপিং করতে সময় পাবেন। ধন্যবাদ। একটা কথা বলবো? স্বপ্না তাকালো। কলকাতায় ফিরে গিয়ে
একটা ভালো ছেলেকে বিয়ে করে সুন্দর একটা জীবনযাপন করুন। আমার শুভেচ্ছা রইল। আসছি। ঠোঁট কামড়ালো স্বপ্না। বাই। অর্জুন সহজ হওয়ার চেষ্টা করলেন। কিছু না বলে ধীরে ধীরে এগিয়ে গেল স্বপ্না। কাঁচের অটোমেটিক দরজা খুলে গেল স্বপ্নার জন্যে। ও ঢুকে গেলে গেটটা বন্ধ হয়ে গেল। অহনার শেষকৃত্যে গিয়েছিলেন অর্জুন। রবার্ট জনসনের পাশে দাঁড়িয়ে লিটন সমানে কেঁদে যাচ্ছিল। অহনার হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে সে কাজ ফেলে ছুটে এসেছিল। এসে মৃত্যু সংবাদ পেল। ত্রিনাকে পুলিশ ছাড়েনি, আসতে দেয়নি শেষকৃত্যে। নাকি ত্রিনা নিজেই আসতে চায়নি। জনসন জানালো সে ওই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। দুদিন বাদে ফোনটা এলো। হ্যালো, কেমন আছেন? আরে তুমি? ভালো আছি। রাত্রের পানটা কি কমানো যায় না? হাসলেন অর্জুন। এত পয়সা খরচ করে এই কথা বলা হচ্ছে? তোমার টেলিফোন নাম্বারটা আমাকে দাও। আমি আবার চাকরিটা পেয়ে গেছি, ভালো মাইনে। আর এখন কলকাতা থেকে নিউ ইয়র্কে ফোন করতে 6টা টাকা লাগে 1 মিনিটের জন্য। নাম্বার লিখুন। যদিও জানি কখনো ফোন করবেন না। স্বপ্না নাম্বার বলতেই অর্জুন লাইন কেটে দিলেন। মাসখানেক পরে আবার ফোন। কেমন আছেন? ও তুমি? হ্যাঁ, ভালো তো থাকতেই হয়। তার মানে আপনি ভালো নেই? আমি বিশ্বাস করি না। আচ্ছা বলো তো, মানুষকে জীবন কি শিক্ষা দেয়? অভিজ্ঞতা। নিশ্চয়ই, কিন্তু আসল শিক্ষা হলো সব কিছুর সঙ্গে মানিয়ে না নিলে বেঁচে থাকাটা কষ্টকর হয়ে দাঁড়ায়। জীবন বলে মেনে নাও, নিয়ে ভুলে যেতে চেষ্টা করো। কেউ যদি তা না করে সারা জীবনের ঘটে যাওয়া সব ঘটনা, সব মানুষের স্মৃতি ভুলতে না পারে, তাহলে সে পাগল হয়ে যাবে। এই দেখো, অহনার জন্যে ওর মৃত্যুর খবর পেয়ে যতটা কষ্ট পেয়েছিলাম, এখন সেটা অনেকটা ফিকে হয়ে গেছে। মেনে নিয়েছি বলেই তো এটা হয়েছে। আমি ছিলাম, অত্যাচার করেছি, সেই স্মৃতিও নিশ্চয়ই ফিকে হয়ে গেছে। হ্যাঁ, হতে তো বাধ্য, নইলে বাঁচবো কি করে। কিন্তু তোমাকে আমি আপনি বলতাম। দেশে ফিরে যাওয়ার পর যখন ফোন করলে, তখন কিন্তু তুমি বেরিয়ে এলো। অনেক হয়েছে, এবার রাখো। আপনি তো আর করবেন না, আমি মাঝে মাঝে করব। ফোন রেখে দিল স্বপ্না। আবার মাসখানেক বাদে। কেমন আছেন? দারুণ। পেয়েছো? কি? জীবনসঙ্গী। দূর, এ দেশে কেউ ডিভোর্সি শুনলে সবাই সন্দেহের চোখে দেখায়। ডিভোর্সি মেয়েকে খুঁজতে হয় ডিভোর্সি ছেলে, ওর মধ্যে বাবা আমি নেই। তা তোমার বিয়েটা এবং বিচ্ছেদটা দুটোই তো বানানো। পরীক্ষা দিতে হবে বিশ্বাস করানোর জন্যে। আমি বাবা সীতা হতে চাই না। শুনুন, এবার আপনি ফোন না করলে আমি কিন্তু আর করব না। লাইন কেটে দিল স্বপ্না। অর্জুন বেশ মজা পেলেন। কেমন আছো স্বপ্না? ও বাবা, আপনি? ঠিক আপনি তো? আমি ভাবতেই পারছি না। পেয়েছো? বলেছি তো পেতে চাই না। আর কোনো কথা বলতে পারেন না? পারি। তাহলে তাই বলুন। তুমি এখন কোথায়? অফিসে বেরোচ্ছি। তাহলে অফিস থেকে সোজা আমার হোটেলের ঘরে চলে এসো। তার মানে আপনি কলকাতায়? চিৎকার করে উঠল স্বপ্না। হ্যাঁ, ভোরেই এসেছি। সদর স্ট্রিটের মিন্টো হোটেলের 202 নম্বর ঘরে। ফোন রেখে দিলেন অর্জুন। বহু বছর পর দমদম এয়ারপোর্টে নেমে একটু অবাকই হয়ে গিয়েছিলেন। এয়ারপোর্ট থেকে হোটেলে আসার পথটায় সেই চেনা কলকাতাটা আর নেই। ফ্লাইওভার, বড় বড় হোটেল, চওড়া রাস্তা। কলকাতা এখন বিশ্বমানের হয়ে উঠেছে। আজকের দিনটায় একদম বিশ্রাম। কাল প্লেন ধরতে হবে শিলচরের। সেখানে আত্মীয়দের কেউ কেউ আছেন। ঘণ্টাখানেক পরে দরজায় শব্দ হলো। অর্জুন বললেন, খোলা আছে, ভেতরে আসতে পারেন। দরজা খুলে গেল। স্বপ্না দাঁড়িয়ে আছে, হাতে কাগজ জড়ানো ফুলের তোড়া। অর্জুন অবাক হয়ে বলল, এ কি, অফিস যাওনি? আপনি কলকাতায় আর আমি অফিসে যাব? ধরুন। ফুল এগিয়ে দিল স্বপ্না কাগজটা খুলে। লাল গোলাপ 7টা। বাহ, সুন্দর। বসো। তা হঠাৎ? মন টানলো, চলে এলাম। তা এখানে আত্মীয় স্বজনের কাছে না উঠে হোটেলে কেন? এখানে তো কেউ নেই, কেউ কেউ আছেন শিলচরে। ভাবছি কাল সেখানে যাব। ও, তাহলে একাই আছো? আবার এক কথা। আচ্ছা ধরুন আমি বিয়ে করলাম, বাচ্চা হলো, তারপর স্বামীর সঙ্গে বনল না, তখন সেই বাচ্চাকে একা বড় করব কোন ভরসায়? পাগল, দুর্ঘটনা ঘটনা নয়। আচ্ছা সত্যি বলুন না, কেন এসেছেন কলকাতায়? আরে 40-এ পড়েছি, অনেকদিন তো একা থাকলাম। ও দেশের মেয়েদের সঙ্গে ঠিক বনে না আমার, তাই ভাবছি এখানকার কাগজে বিজ্ঞাপন দেব। সত্যি? প্রচন্ড উত্তেজিত স্বপ্না। হ্যাঁ,
বিজ্ঞাপন দিলে দেবেন। আপনি আমাকে বলুন তো কি ধরনের পাত্রী চাই, আমি ঠিক সেই রকমের পাত্রী খুঁজে বার করব। পারবে? আরে বলেই দেখুন না। আমি যাকে বিয়ে করব তাকে সুশ্রী হতেই হবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমার থেকে বয়সে একটু ছোট হতে হবে। তারপর পেটে বেশি বিদ্যে না থাকলেও চলবে। বেশ, কি ধরনের নেচার হলে আপনার ভালো লাগবে? এই একটু জেদি, লবঙ্গালতিকা নয়, একটু দুঃসাহসী। বিপদে পড়লেও সে ঘাবড়াবে না। দরকার হলে সম্পূর্ণ অজানা মানুষের বাড়িতে গিয়ে বেশ প্রতাপ নিয়ে থাকবে। 2-2.5 পেগ হুইস্কি খেলে যে সহজেই আউট হয়ে যাবে, আর আউট হয়ে গেলে ঘর গুলিয়ে ফেলে যে অন্যের ঘরে গিয়ে তার লেপের তলায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে। শুনতে শুনতে স্বপ্নার মুখে রক্ত জমছিল। সে চোখ বন্ধ করে ফেলল, ঠোঁট কেঁপে উঠল। শেষ পর্যন্ত সম্ভবত নিজেকে আড়াল করতেই অর্জুনের ডান হাত তুলে নিয়ে তার আড়ালে নিজের মুখটা ঢেকে ফেলল। আর সঙ্গে সঙ্গে পৃথিবীটা হয়ে গেল চুপচাপ এবং অত্যন্ত একটি নিরাপদ জায়গা, যে জায়গাটার ঠিকানা স্বপ্নার আগে জানা ছিল না। শেষ হলো ছায়াবৃতা উপন্যাসটি। এবারের উপন্যাস শেষ করতে আমার বেশ কিছুটা সময় লাগলো আমার অসুস্থতার জন্যে। সকল শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক ধন্যবাদ, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন বলে। ঠিক এইভাবেই শুনতে থাকুন এবং সঙ্গে থাকুন। খুব শিগগিরই আবার ফিরে আসছি নতুন গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন শ্রীময়ীর গল্প। টাটা।